এটাকে আমরা বলবো ইম্প্যাক্ট। এই তিনটা কি ক্লিয়ার কিনা? এই তিনটা টার্ম ক্লিয়ার? স্যার ইভালুয়েশনের বিষয়টা যদি একটু হ্যাঁ, এখন ইভালুয়েশন আসতেছে। আমি আমার নেক্সট স্লাইডগুলি ইভালুয়েশন। ওকে, আপনি আমাদের দেখি আরো 4 মিনিট আছে, দেখি আপনি একটু কাইন্ডলি নেক্সট স্লাইডে যান। হ্যাঁ, এই যে আপনি ইভালুয়েশনটা বুঝলে আপনাদের হয়তো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। যে নেক্সট স্লাইডটাতে যান প্লিজ, দেন ক্লিক করুন। আচ্ছা, আমরা মনিটরিং এ কি করলাম? আমি আসলে কতটুকু প্রোগ্রেস করেছি, তাই না? কতটুকু আমার টার্গেট এবং সেই অনুযায়ী আমি কতটুকু প্রোগ্রেস করতেছি, সেটা হলো আমার মনিটরিং। এবং সেটা হলো মোস্টলি আমি বলতেছি না একমাত্র, মোস্টলি কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ বুঝছেন? নাম্বার, কোয়ান্টিটি, আপনার টার্গেট কত, আপনি কত অ্যাচিভ করেছেন, ঠিক আছে? আর ইভালুয়েশন হলো কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ মানে হলো আপনার ওই যে বললাম 3 মাস পরে বা 6 মাস পরে অথবা প্রজেক্টের শেষে আপনি ইভালুয়েশন করতে গেলেন এবং সেখানে যে আপনি দেখলেন যে আপনার আমরা যখন একটা প্রজেক্ট প্রপোজাল সাবমিট করি বা প্রজেক্ট ডেভেলপ করি, সেখানে কিন্তু কয়েক ধরনের ইন্ডিকেটর থাকে। আমি ইন্ডিকেটরও পরে আপনাদেরকে ইনশাআল্লাহ আলোচনা করব। কিছু ইন্ডিকেটর থাকে কোয়ান্টিটেটিভ, কিছু ইন্ডিকেটর থাকে কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ ইন্ডিকেটর মানে হলো ধরেন আমি কয়টা গাছপালা ডিস্ট্রিবিউট করার কথা, কয়টা ঘর বানানোর কথা, এগুলো হলো কোয়ান্টিটেটিভ। এখন কোয়ালিটেটিভের কাছে যখন আসবো, তখন কিন্তু ওই যে আপনারা একটা এক্সাম্পল দিয়েছেন, পেইন্টটা ঠিক মতো হয়নি, সেটা কিন্তু একটা কোয়ালিটেটিভ। এবং আপনি যে অ্যাসেসমেন্টটা করেছেন এবং আপনার সামনে যে দেখা গেল যে এই পেইন্টটা ঠিক মতো হয়নি, সেটা কিন্তু আপনি মনিটরিং করেন না, সেটা কিন্তু আপনি করেছেন ইভালুয়েশন। ইভালুয়েশনের জন্য কতগুলা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে। তাহলে আমরা ইভালুয়েশনটা মানেটা কি? এটা একটা প্রসেস, সিস্টেমেটিক অ্যাসেসমেন্ট অফ দ্য স্ট্রেংথ এন্ড উইকনেস অফ দ্য ডিজাইন ইমপ্লিমেন্টেশন এন্ড দ্য রেজাল্ট অফ কমপ্লিট অনগোয়িং ইন্টারভেনশন। আমি এখানে একটা জিনিস আপনাদেরকে এক্সাম্পল দেই। আপনি যখন একজন ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনার কন্ডিশন শুনে কি করে? সে আপনাকে কিছু টেস্টের মধ্যে পাঠায়, হয়তো এই টেস্ট করো, ওই টেস্ট, ব্লাড টেস্ট করো, ইউরিন টেস্ট করো, এসে করো, করার পরে দেন ডাক্তার একটা সিদ্ধান্ত, একটা ডায়াগনোসিস করে একটা সিদ্ধান্ত নেয় আপনার কি কারণে আপনার সমস্যাটা হচ্ছে। ঠিক ইভালুয়েশনটা কিন্তু সেম। আপনি ফিল্ডে গেলেন, যাওয়ার পর আপনি দেখলেন যে আপনি 3 মাসে কতটুকু অ্যাচিভ করেছেন, সেটা তো আপনার মনিটরিং এর পার্ট থেকে আপনি পেয়ে গেলেন। কিন্তু আপনি কিভাবে করার কথা ছিল, আপনি কি স্ট্যান্ডার্ড ফলো করার কথা, সেই স্ট্যান্ডার্ডটা ফলো করেছেন কিনা। তারপরে হলো আপনার যেই শর্ট টার্ম কিছু ইম্প্যাক্ট আছে, সেই শর্ট টার্ম ইম্প্যাক্ট আপনি পাচ্ছেন কিনা। তারপরে হলো আপনার এখানে আরো কয়েকটা আছে, আপনার আরো কয়েকটা পয়েন্ট আছে, আমরা এটাকে বলি রেলেভেন্স। প্রথমে আপনি যে কাজটা করছেন, কাজটা আসলে রেলেভেন্ট কিনা। প্রথম আপনার এর চেয়ে আরো ভালোভাবে একই বাজেটে আরো ভালোভাবে কাজ করা, আরো ভালো কাজ করতে পারতেন কিনা। অথবা আপনি প্রথম কথা হলো একই বাজেটে ভালো কাজ করতে পারতেন, আরো ভালোভাবে ইমপ্রুভ করতে পারতেন কিনা। অথবা ওই বাজেটে আপনি আরো বেশি পরিমাণ লোককে সাপোর্টটা দিতে পারতেন কিনা। এটা হলো আপনার ইভ্যালুয়েশনের অবজেক্টিভ, ওয়ান অফ দ্য অবজেক্টিভ। বুঝতে পারছেন? আমার বাজেট 10,000, আমার টার্গেট হলো 50টা ঘর। আমি 10,000 দিয়ে যে 50টা ঘর করছি, আমি ইভ্যালুয়েশনে যে দেখবো আমার এই এই 10,000 টাকা দিয়ে যে ঘরটা যে কোয়ালিটির ঘর করছি, এর চেয়ে ভালো কোয়ালিটির ঘর করতে পারতাম কিনা, নাম্বার 1। নাম্বার 2, আমি 10,000 টাকা দিয়ে যে কোয়ালিটির ঘর করেছি, কোয়ালিটি ঠিক রেখেছি, কিন্তু আরো বেশি পরিমাণ আমি করতে পারতাম কিনা। কারণ ইভালুয়েশনের একটা মেইন অবজেক্টিভ হলো লার্নিং। আমরা যে লার্নিং এর কথা বলছি, ইভালুয়েশন একটা মেইন অবজেক্টিভ হলো লার্নিং। এবং ইভালুয়েশনটা কিন্তু শুধুমাত্র এই প্রজেক্টের জন্য না, এটা আমাদের ফিউচার প্রজেক্টের জন্য। আপনি সেটা মনিটরিং এর সময় আপনি যে লার্নিংটা অ্যাচিভ করতেছেন, সেটা হলো আপনার অনগোয়িং যে প্রজেক্টটা চলতেছে, সেটাকে কিভাবে আপনি স্মুথলি রান করবেন, কিভাবে স্মুথলি শেষ করবেন, সেটা হলো আপনার মনিটরিং। কিন্তু ইভালুয়েশনটা হলো আপনি একটা নির্দিষ্ট সময়ে যাবেন, ওই 3 মাসেরটা প্রোগ্রেসটা বা 6 মাসের প্রোগ্রেসটা আপনি অ্যাসেস করার পরে আপনি দেখলেন আচ্ছা আপনি তো ফুললি অ্যাচিভ করছেন, কেন অ্যাচিভ, কোন কোন ফ্যাক্টরটা আপনাকে হেল্প করছে এটা অ্যাচিভ করার জন্য, সেটাও কিন্তু আপনি ইভ্যালুয়েশনের মধ্যে বের করবেন। আপনি যে কোয়ালিটির ঘর দেওয়ার কথাই যে আমি বললাম, সেই কোয়ালিটির ঘর দিয়েছেন কিনা সেটা আপনি অ্যাসেস করবেন। আবার যে বাজেট ছিল, এই বাজেটের মধ্যে আপনি কি যে নাম্বার অফ ঘর দেওয়ার কথা ছিল, সে নাম্বার অফ ঘর এর চেয়ে বেশি দিতে পারতেন কিনা, অথবা ঘরের নাম্বার সেম রেখে আরো ভালো কোয়ালিটি দিতে পারতেন কিনা, সেটাও কিন্তু ইভালুয়েশন। দ্যাট ইজ ওয়াই একজন ইভালুয়েটরকে আমরা বলি একটা প্রজেক্টের ডাক্তার। সে দেখেই কিন্তু দেখবে। আবার যদি যায় দেখলাম যে আমি যদি ধরেন একটা প্রজেক্টের
যারা এক্সপেরিয়েন্সড ইভালুয়েটর, সে একটা প্রজেক্টের যখন দেখবে যে কোনো এক জায়গাতে প্রজেক্টটা অ্যাচিভ করে নাই টার্গেট, সে কিন্তু ২-৪ টা প্রশ্ন করে বুঝে ফেলবে সমস্যাটা কোথায়। এটা কি প্রজেক্টের ডিজাইনের সমস্যা ছিল, না ইমপ্লিমেন্টেশনের সমস্যা ছিল, এটা কি কোনো আপনার তার স্টাফের সমস্যা ছিল, বাজেটের সমস্যা ছিল, লজিস্টিক সমস্যা ছিল, এভরিথিং। সে যখনই কিন্তু প্রবলেমটা জানবে, ২-১ টা প্রশ্ন করে কিন্তু সে বুঝে ফেলবে কোথায় প্রবলেমটা ছিল, এবং অ্যাকর্ডিংলি সে তখন কিন্তু সেই পয়েন্টে যাবে। যে সে যদি মনে করে আসলে ডিজাইনের প্রবলেম ছিল, তখন সে যায় আবার ডিজাইনটা চেক করে, তো সে আপনাকে সাজেশন দিবে আসলে তোমার ডিজাইনের প্রবলেমটা ছিল এই জন্য তুমি অ্যাচিভ করো নাই। অথবা যদি এটা এইচআর রিলেটেড সমস্যা হয়, যে আপনারা প্রপার আপনার কোনো যে প্রজেক্ট ম্যানেজার বা প্রজেক্ট অফিসাররা ছিল, এরা কিন্তু দে আর নট অ্যাচিভিং, দে আর নট অ্যাকচুয়ালি আপ টু দ্য স্ট্যান্ডার্ড, ও তাদের কোয়ালিটি বা তাদের ক্যাপাসিটি নাই, সে কিন্তু বুঝে ফেলবে এটা কি, এই প্রবলেমটা কি এইচআর রিলেটেড, নাকি এই প্রবলেমটা আপনার লজিস্টিক রিলেটেড, এই প্রজেক্টটা আপনার নাকি অন্য কোন রিস্ক রিলেটেড, এগুলো। তাহলে ইভ্যালুয়েটরের কাজ হলো একজন ডাক্তার, সে যাবে, সে কিছু সিমটম দেখবে, সিমটম দেখে সে আইডেন্টিফাই করবে আপনি কি প্রজেক্ট অ্যাচিভ করছেন না না করেছেন। তাহলে আমি যেটা বললাম, ইভ্যালুয়েশনটা আসলে একটা কোয়ালিটেটিভ, নট দ্য কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ। কিন্তু ইভ্যালুয়েশনের বেসটা আসবে আপনার ইয়ে থেকে, মনিটরিং থেকে। আপনি যে মনিটরিং এর 3 মাসের যে রিপোর্টটা পেলাম, আপনি 3 মাস পরে ইভ্যালুয়েশন করতে যান, সেটা বা আপনার ফাউন্ডেশন, সেটাও ভিত্তি করে আপনি দেখবেন তোমার টার্গেট ছিল এই, তুমি অ্যাচিভ করছো এই, ঠিক আছে, তুমি অ্যাচিভ করছো, নো প্রবলেম, আমাকে এখন এভিডেন্স গুলো দেখাও। এভিডেন্স দেখার পর এখন আপনি ওই যে বললাম 2টা পয়েন্ট, প্রথমে আপনি করবেন যে তুমি আরো ভালোভাবে কাজটা করতে পারতে কিনা, অথবা আরো বেশি লোককে একই বাজেটের মধ্যে সাপোর্ট দিতে পারতে কিনা। এটা হলো এক। নাম্বার 2, কিছু কোয়ালিটি স্ট্যান্ডার্ড আছে, একটাকে আমরা বলি রিলেভেন্স, টাইমলিনেস। তারপর আছে আপনার যে ইভালুয়েশন মধ্যে আমরা একটা করি, সেটা হলো কোঅর্ডিনেশন, আপনি সবার সাথে কোঅর্ডিনেশন করছেন কিনা, কোঅর্ডিনেশনের কোন ইম্প্যাক্ট, এরকম। যে আপনারা মনে নামাজে যাবেন এখন, রাইট? জি, স্যার আমাদের আসলে 10 মিনিটের একটা ব্রেক আচ্ছা, দরকার। ঠিক আপনারা 10 নামাজে মিনিট। যান, নামাজ থেকে আসলে আমি ইভ্যালুয়েশনটা নিয়ে কথা বলবো, বাট আচ্ছা এতটুকু মাথায় নিয়ে যান যে ইভ্যালুয়েশনটা হলো স্যার, আজকে কি টপিক কোয়ান্টিটেটিভ, শুধু আর কোয়ালিটেটিভ। ইভ্যালুয়েশন থাকতে আছে? এটাই তো? জি, এরপরের সেশনে কি আমরা শুধু ইভ্যালুয়েশনটাই তো নিয়ে ইভালুয়েশন ডিসকাস? আমার সম্মত, আমি লার্নিং নিয়ে কথা বলবো। আর লার্নিং নিয়ে আমি আসলে খুব বেশি একটা এখন করবো না, কারণ লার্নিং নিয়ে আমি আলাদা একটা বড় সেশন করবো পরে ইনশাল্লাহ। তাহলে তো ইভালুয়েশনটা আমরা এই করবো। আমাদের তো তাহলে মানে ব্রেকের পরে আর আধা ঘন্টার মতো হয়তো লাগতে পারে এরকম একটা। আচ্ছা, আসেন আপনারা ব্রেকের পরে, কারণ ইভালুয়েশনটা আপনাদের ক্লিয়ার হওয়া দরকার মনিটরিং এবং ইভালুয়েশনের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ব্রেকে যান, নামাজ পড়ে ফেলেন, 10-15 মিনিটের মধ্যে 10 আমরা মিনিট চলে আসি। আচ্ছা স্যার, 10 মিনিটে 15 মিনিট দিতে পারি স্যার আমরা। ঠিক 9:50-এ শুরু, 8:50-এ শুরু করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, আসেন আপনারা, তারপর আমরা ইভালুয়েশনের বাকি কথাগুলো অনেক বলবো। যে এখানেই রেখে দেন, না পরেরটাতে যাই রেখে দেন, পরের স্লাইডে রেখে দেন, বাস এখানে রেখে দেন। জি।
আপনারা আসলে আমাকে বলেন, আমি আছি, লাইনে আছি। স্যার সবাই হয়তো আসেনি, আমরা হ্যাঁ, না কয়েকজন আসলে আমাকে বলেন, আমি আছি লাইনে। জি। সবাই আসেন, আসার পর আমাকে জানাবেন আর কি, আমি শুরু করবো ইনশাল্লাহ। স্যার যদি কিছু মনে না করেন, যদি অফ টপিকে কোনো কথা বলা যাবে কিনা? জি, মানে আমি জানতে চাচ্ছিলাম, আপনারা যেহেতু একটা বড় ডোনার ডোনার দিয়ে থাকেন বা ডোনেশন দিয়ে থাকেন, তো ন্যাচারালি আসলে যখন কোনো অর্গানাইজেশনকে আপনারা কাজ দিয়ে থাকেন, কি ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়? ও আচ্ছা, আমাদের ধরেন ইউনাইটেড নেশনস তো আমাদের মেইন, প্রায় 97% আমাদের টোটাল প্রায় $8 বিলিয়ন, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডোনেশন সৌদি গভর্নমেন্ট। হ্যাঁ, এটা প্রায় 97% পায় হলো ইউনাইটেড নেশনস, কথা বলছেন। আর এরা কিন্তু পায় কিভাবে আমি বলি, এরা বিভিন্ন যে কনফ্লিক্ট এরিয়া যেগুলো, যেমন ধরেন ইয়েমেন, তারপরে ধরেন সিরিয়া, এখন গাজা, এরকম এগুলোতে মোস্টলি এই টাকাগুলো যায়। হ্যাঁ, এবং ওরা এগুলো ইমপ্লিমেন্ট করে। কিন্তু ওদের স্ট্যান্ডার্ড কিন্তু অনেক হাই, কারণ তাদের বুঝেন জাতিসংগত, কিন্তু তারপরও তারা আমাদের স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে না। আমরা প্রতিনিয়ত তাদের এই জন্য তারা প্রবলেম ফেস করে, আমরা প্রবলেম ফেস করে তাদের সাথে কাজ করতে যাই। কথা বুঝতে পারছেন? কারণটা হলো যে তাদের কিছু নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক আছে, কিন্তু সেই ফ্রেমওয়ার্কটা দেখা যাচ্ছে আমাদের স্ট্যান্ডার্ডকে ফলো করছে না। কিন্তু এই যে আমি আপনাদেরকে এখন এই যে ট্রেনিংটা দিচ্ছি, এরপরে যে ট্রেনিং গুলো ইনশাল্লাহ আমি প্রোভাইড করব, তখন আপনারা বুঝতে পারেন আমাদের স্ট্যান্ডার্ড গুলো। আমি তখন কিন্তু স্পেসিফিক্যালি আমাদের স্ট্যান্ডার্ড গুলো নিয়ে আলোচনা করবো। আর আমাদের স্ট্যান্ডার্ড গুলো যদি কেউ ফলো করতে পারে, পৃথিবীর এমন কোনো ডোনার নাই যারটা সে ফুলফিল করতে পারবে না। এটা হলো কি, আমি আল্লাহ রহমতে এখানে মনিটরিং ইভালুয়েশন ডিপার্টমেন্ট যেটা, এবং আমরা পারফরমেন্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বলি, ডিপার্টমেন্টটা আমি 2019-এ এসে এটা ডেভেলপ করেছি, এবং তখন আমি মাত্র একা ছিলাম। তারপর আস্তে আস্তে এখন আমরা 8 জন করলাম, আমি টিমে। এছাড়া আমাদের কিছু রিজিওনাল ইয়েতে, এমবিসিতে আমাদের কিছু টিম আছে। আমি এর আগে তো ধরেন প্রায় 35 বছর অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ 39টা দেশে। আর আমি ইউএসএইড এর জন্য কাজ করছি অনেকদিন, তারপরে ডিএফআইডি যেটা এখন ব্রিটিশ গভর্নমেন্টের, তাদের জন্য কাজ করছি অনেকদিন, ইন্টারন্যাশনাল এনজিও তে কাজ করছি অনেকদিন। সব অভিজ্ঞতাগুলোকে আমি একত্র করে এনে আমাদের এই সিস্টেমটা ডেভেলপ করেছি। এখন এই জন্যই আমাদের ইমপ্লিমেন্টিং পার্টনাররা খুব প্রবলেম ফেস করে আমাদের সাথে। তারা বলে তোমাদের স্ট্যান্ডার্ড এত হাই কেন? আমি যদি ইউএসএইড থেকে ফান্ড নিই, তারা তো এত কিছু চায় না, তুমি এত কিছু চাও কেন? হয়তো দেখা যাবে যে আমি যেটা করেছি, যখন আমাদের পলিসি গুলো ডেভেলপ করেছি, ইউএসএইড এর যা আছে এগুলো আনেছে, আবার যেগুলো নাই, বাট দেখা গেল যে আপনার ধরেন ইউরোপিয়ান ইউনিয়নের আছে কিছু স্ট্যান্ডার্ড যেটা ইউএসএইড এ নাই, অথবা ব্রিটিশ গভর্নমেন্টের কিছু আছে যেটা ইউএসএইড এ নাই, সেগুলো আমি অ্যাড করছি, করে মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করেছি। এই জন্য এই আমাদের ফ্রেমওয়ার্ক কেউ করতে পারে, আপনার মিট করতে পারে, তা সে পৃথিবীর যে কোনো অর্গানাইজেশনের স্ট্যান্ডার্ড মিট করতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, একটা বিষয় একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে নেক্সট ট্রেনিং গুলো থেকে আমরা কিছু সিলেক্টিভ পারসনদেরকে ট্রেনিং করাবো। মানে জি জি, আমরা মানে আমার কথাটা এটা শুনুন, যারা প্রোগ্রাম ম্যানেজার আছেন বা প্রোগ্রাম অফিসার আছেন, আমরা হয়তো বা নেক্সট ট্রেনিং থেকে 20 থেকে 25 জন থাকবে, মানে যারা আসলে মানে যারা আসলে কন্ট্রিবিউশন ফাউন্ডেশনে রাখতে পারে, তাদের জন্য আমরা আসলে ট্রেনিংটা করব। আর আদারওয়াইজ আমরা আসলে এটা উন্মুক্ত করব না, কারণ হচ্ছে আমাদের আই হোপ আমাদের বেসিক জায়গাগুলা অনেকটা ক্লিয়ার, মানে প্রথম জায়গা থেকে তারপরের গুলা যেগুলা থাকবে সেগুলো আসলে অনেক ডিসিশন মেকিং, কনফিডেন্সিয়াল অনেক কিছু থাকে আর কি। সো এটা সবার কাছে ডিসক্লোজ করাটাও যুক্তিযুক্ত না। আপনারা আরেকটা কাজ করেন, আপনারা ওই যে টিওটি অ্যাপ্রোচে, জি, ট্রেনিং অফ ট্রেনার্স অ্যাপ্রোচে আপনারা ধরেন যারা বিশেষ করে কোনো প্রোগ্রামের বা প্রজেক্টের দায়িত্বে আছেন, প্রোগ্রামের দায়িত্ব প্লাস প্রজেক্টের দায়িত্বে যারা আছেন, তাদের সবাই কিন্তু থাকা দরকার আছে পরবর্তী ট্রেনিং গুলোতে। আমি যেটা আল্লাহ চাইতো, স্যার এখানে আমাদের হচ্ছে মূল উইংস এর কিছু কিছু ডিপার্টমেন্ট আছে, যেমন আমাদের স্কিল ডেভেলপমেন্টের হেডদেরকে আমি রাখবো, কোঅর্ডিনেটর যারা আছেন, এবং হচ্ছে ইনচার্জদের রাখবো। পাশাপাশি হচ্ছে আমাদের যারা
ডিপার্টমেন্ট হেড আছে তাদেরকে রাখবো, এবং যে কিছু কিছু ডিপার্টমেন্ট আমাদের আছে যে যাদের সাথে আসলে প্রজেক্টের সাথে লিঙ্ক আপ আছে, সেই ডিপার্টমেন্ট গুলোর লোকগুলো, মানে সব মিলে হয়তো 25 থেকে 30 জন হবে আর কি। সেটা আপনাদের ইচ্ছা ভাই, আমার জি সেটা জি কোনো জি নেই। আমার কথা হলো এই যারা যারা ট্রেনিংটা পাবেন তারা আপনাদের সাবঅর্ডিনেটদেরকে ট্রেনিংটা দিবেন। জি মানে যতটুকু আপনার দেওয়া দরকার, এর থেকে আপনি যেটা বলছেন কিছু কনফিডেন্সিয়ালিটি থাকতে পারে, অতটুকু বাদ দিয়ে স্যার যতটুকু দেওয়া এটা 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 মানে একটা ডিক্লারেশনও সবার জন্য দিয়ে দিচ্ছি, মানে এটা অনলাইনে আমরা আর মানে যে রেকর্ডিং এটা বন্ধ করে দিব নেক্সট হ্যাঁ ট্রেনিং হ্যাঁ থেকে। রেকর্ডিং হুম, আর হবে না, অ্যাজ ইউজুয়াল সিলেক্টিভ পারসনরাই করবে, কারণ এটা আসলে উন্মুক্ত করে দিলে আমাদের জন্য একটু এরকম সমস্যা সমস্যা হ্যাঁ না, পরের সমস্যা হতে গুলাতে পারে। কিন্তু আমার বেশ কিছু কনফিডেন্সিয়াল ব্যাপারও আসবে। জি জি ঠিক আছে ঠিক আছে, আমরা কি শুরু করব? আসছেন সবাই না? না বলো। না স্যার, আমাদের আরো 5 মিনিটের মতো সময় আচ্ছা 5 লাগবে মিনিট, ঠিক ইনশাআল্লাহ। আছে, ওকে। তো আমরা অন্য আমি আপনাদেরকে ডিসকাশন করতে পারেন স্যারের সাথে, কারো সবাই। হ্যাঁ, আপনার কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের এই 5 মিনিটই করতে, যেটা আমি আসলে বলতেছিলাম যে আমাদের যে স্ট্যান্ডার্ড গুলো, এই স্ট্যান্ডার্ড যদি কেউ ফলো করতে পারে তাহলে আল্লাহর রহমতে পৃথিবীতে যত আপনার স্ট্যান্ডার্ড আছে, আহ, মানে তারা যে কোনো অর্গানাইজেশনের সাথে যে কোনো ডোনার থেকে ফান্ড নিতে পারবে। আর আমি ওই কয়েকটা ইন্টারন্যাশনাল এই যে স্ট্যান্ডার্ড গুলো, বিশেষ করে মনিটরিং, ইভ্যালুয়েশন, লার্নিং, অ্যাকাউন্টেবিলিটির কয়েকটা ইন্টারন্যাশনাল বডির মেম্বার, এবং তাদের সাথে রেগুলারলি আমার ইন্টারাকশন হয় এবং কন্ট্রিবিউট করতে পারে আল্লাহ রহমতে। যার দরুন যে কোনো নতুন স্ট্যান্ডার্ড আসে, আমাদের আমরা এটাকে বলি ধরেন এই যে ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি বলি, সেগুলো যখনই জেনে যাই সাথে সাথে আমরা আমাদের সিস্টেমটাকে আপডেট করে ফেলি, আমাদের স্ট্যান্ডার্ডটাকে আপডেট করে ফেলি অ্যাকর্ডিং টু দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আসসালামু আলাইকুম স্যার, সরি আমি আরেকটু জি ইন্টারাপ্ট করলাম, যেহেতু ব্রেক জি টাইম জি বলুন চলতেছে আমার কিছু ইনফরমেশনের প্রয়োজন। আমাদের বলুন। প্রজেক্ট ম্যানেজমেন্টের এই কোর্সটা আমরা যে মডিউলগুলো নিয়েছি, সেই মডিউলের সাথে আমাদের অ্যালাইনমেন্ট কোন কোন ডিপার্টমেন্ট থাকলে ভালো হয়, একটু যদি আমাদের সাজেশন দিতেন আর কি। আমার ইয়েটা হলো এই যে এখানে ধরেন পরবর্তী ট্রেনিং গুলোর জন্য আর হেচার দরকার নেই আমার মনে হয়, পরবর্তী ট্রেনিং এর জন্য আপনার ফাইন্যান্সের দরকার নেই, আর ওকে। বাকি সবারই মোটামুটি ইনভলভমেন্ট দরকার যারা প্রজেক্টের সাথে প্রকিউরমেন্ট জড়িত। হুম। প্রকিউরমেন্ট প্রকিউরমেন্ট মানে প্রকিউরমেন্ট আমি জানি না আপনাদের প্রকিউরমেন্ট কি সেপারেট কিনা, বাট প্রকিউরমেন্ট এবং সেপারেট। ফাইন্যান্স সেপারেট হলে তাদের জন্য দরকার। তাদেরকে কখন দরকার হবে জানেন? যদি আপনারা আমাদের কোনো প্রজেক্ট নেন, তখন জি আমাদের কিছু এই যে স্ট্যান্ডার্ড গুলো আছে, কিছু টেমপ্লেট আছে, ওগুলো নিয়ে আমি একদিন ওনাদেরকে নিয়ে আচ্ছা স্যার, বসে এখানে ওনাদেরকে অ্যালাইনমেন্ট স্ট্যান্ডার্ড গুলো যখন ইন্ট্রোডিউস মানে করে দেয়। বাজেটিং বা এগুলার ক্ষেত্রে তো আমাদের মনে হয় অ্যাকাউন্টস এবং ওনাদের দরকার আছে কোনটা? বাজেটিং এর জন্য। বাজেটিং যে না 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 না, বাজেটিংটা এখানে এই যে বাজেটটা, এই বাজেটটা ধরুন প্রজেক্টের বাজেটটা আসবে কিন্তু প্রজেক্ট ম্যানেজার থেকে। ওকে তারা বাজেটটা তারা তখন করবে কি, ইয়েটা নিবে, রিকমেন্ডেশন নিবে এইচআর থেকে। কিন্তু এইচআর এর এরা তো তারা তো প্রজেক্ট সম্পর্কে জানে না, তারা তো জানে শুধু তার আপনি দিবেন আমার 5 জন লোক দরকার, এই হলো তাদের জব ডেসক্রিপশন, এই হলো তাদের পার্সোনাল কোয়ালিফিকেশন। অ্যাকর্ডিংলি এইচআর কি করবে, তারা জাস্ট রিক্রুট করবে, মানে তারা অ্যাডভার্টাইজ করবে, রিক্রুটমেন্টে হয়তো ওয়ান অফ দ্য মেম্বার হবে তারা টিমের, কিন্তু কাজটা তো করবে প্রজেক্ট ম্যানেজার অথবা প্রোগ্রাম ম্যানেজার। মেইন কাজটা কিন্তু এই বাজেটের মেইন কাজটা হলো প্রজেক্ট ম্যানেজার বা প্রোগ্রাম ম্যানেজারের, নট এইচআর এর। এইচআর কাজ শুধু, আমি জানি না আপনাদের কিভাবে আপনারা সেটা ডিফারেন্সিয়েট করেন স্যার, রোলস আমাদের এন্ড আসলে হচ্ছে অর্গানোগ্রামও ডেভেলপ নাই এখন পর্যন্ত। আর পরবর্তীতে অর্গানোগ্রাম হচ্ছে করতে হবে। জি জি, আমাদের অর্গানোগ্রাম ডেভেলপ নাই। আর দেন হচ্ছে জি আমাদের পলিসি এখনো অনগোয়িং প্রসেস। সো আমাদের ক্ষেত্রে আসলে আপনি মানে যেটা স্ট্যান্ডার্ড আছে ওইটাই আমাদেরকে শিখাইলে ভালো। মানে এখানে আসলে আমাদের সাথে অ্যালাইনমেন্ট করার জায়গাটা আসলে খুব কম। কারণ আচ্ছা আমাদেরটা আচ্ছা, আসলে বুঝতে পারতেছি। আমি যদি বলি আমাদের আসলে ২০২২-২৩ সাল পর্যন্ত আসলে আমরা সবাই মানে অ্যাজ এ ভলান্টিয়ার হিসেবেই কাজ করছি। পরবর্তীতে হুম, আসলে বিভিন্নভাবে এখানে ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বরকতে এটা খুব রাইজ করলো। তখন আসলে আসলে প্রসেস এর মধ্যে আমরা এনগেজিং হইছি। আফটার বিফোর দ্যাট আমাদের আসলে এরকম কোনো প্ল্যানও ছিল না। হঠাৎ করে আমাদের হুম, ফাউন্ডেশনও ওরকম স্ট্র্যাটেজিক কোনো ডিসিশনও ছিল না। সো আসলে মিশন ভিশন ছাড়াই আমাদের কাজ ছিল। বাট এখন আমাদের এস্টাবলিশ হচ্ছে আস্তে, আস্তে। সো আমরা যেহেতু ইনিশিয়াল পর্যায়ে, সো আমার মনে হয় স্যার আপনি টোটাল হুম। যে মানে স্ট্যান্ডার্ড সেটা পড়াইলে আমাদের জন্য ভালো। মানে আমাদের সাথে ঠিক আছে, অ্যালাইনমেন্ট করা ইনশাআল্লাহ, যায়। কোনো অসুবিধা নেই। ও, আমি আরেকটা জিনিস আসলে, দুইটা জিনিস আমি জানি না আপনাদের কি ভলান্টিয়ার্স ডিপার্টমেন্ট আছে কিনা।
ভলান্টিয়ার্স কোনো ডিপার্টমেন্ট আপাতত নেই, তবে আমাদের ভলান্টিয়ার আছে যেটা মনিটরিং এবং রিকমেন্ডেড বাই হচ্ছে আমাদের চ্যারিটি ডিপার্টমেন্ট। স্যার আমাদের ভলান্টিয়ার সম্পর্কে আমরা বলি, আমাদের আসলে মানে আসনা ফাউন্ডেশন চ্যারিটি বিভাগ থেকে আমরা অনেক বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক বড় বড় প্রকল্পগুলোই আমরা খুব কম সময়ে ইজিলি বাস্তবায়ন করি আমাদের ভলান্টিয়ার্সদের কারণে। আমাদের প্রতিটা জেলায় আমাদের মানে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবকরা রয়েছে। আমি জানি আমি কেন এটা বলতেছি। আমি অলরেডি একটা প্রপোজাল শায়েকের কাছে এবং এই আমাদের সাব্বির সাহেবের কাছে আমি পাঠিয়েছি। সেটা আমি একটা এখানকার একটা ইউনিভার্সিটির অ্যাডভাইজার, আমাকে এখানে রাজার থেকে বানানো হয়েছে, সেটা হলো প্রিন্স সুলতান ইউনিভার্সিটি। সেখানকার অ্যাডভাইজার বানানো হয়েছে অনারারি। সেখানে আমরা একটা ভলান্টিয়ার্স প্রোগ্রাম চালু করছি। আমি পুরো কনসেপ্টটা কিন্তু ওনার সাথে শেয়ার করছি। সেটা হলো এখানকার একটা সিস্টেম এখন সৌদি আরব করেছে, কেউ যদি আন্ডার গ্রাজুয়েট সার্টিফিকেট পাইতে হয় তাকে 60 ঘন্টা ভলান্টিয়ারিং কাজ করতে হবে। 60 ঘন্টা যদি ভলান্টিয়ারিং না করে সে সার্টিফিকেট পাবে না। আমি এটা ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি প্রপোজ করছি, কিন্তু কেউ খুব একটা বেশি পজিটিভ পাই নাই। আমি শায়েকের সাথে এটা শেয়ার করছি ওই মক্কায়, উনি ইন্টারেস্ট শো করছেন, বলছেন আমরা মনে হয় মাধ্যমে করতে পারি, মাদ্রাসার মাধ্যমে করতে পারি। এটা কিন্তু একটা হিউজ প্রোগ্রাম বাংলাদেশের জন্য, এটা কিন্তু একটা মানে হিউজ আউটব্রেক হবে যদি আপনারা করতে পারেন এবং আপনাদের সেই ফ্যাসিলিটিস আছে। শুধু একটা ভলান্টিয়ার্স ডিপার্টমেন্ট বা একজনকে রেসপন্সিবিলিটি দিতে হবে। সেটাই আমি আরেকদিন ইনশাআল্লাহ পুরো একদিন আমি এটা এক্সপ্লেইন করবো। স্যার আমরা এটা নিয়ে কাজ করতে চাচ্ছি। আমাদের ভলান্টিয়ার, আমাদের হিউজ ভলান্টিয়ার আছে, কিন্তু এদেরকে আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব, কিভাবে এক্স্যাক্টলি তাদের কিছু রিওয়ার্ড মানে সার্টিফিকেট কোর্স করায়া, সেটা একটা ভলান্টিয়ারিং এর উপর আছে একটা। আর সেকেন্ড থিং হলো আমার কিন্তু আরেকটা করাই আমি, সেটা হলো উপরে, ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে। ডিজাস্টার ম্যানেজমেন্ট আমার একটা বইও লিখেছি আমি ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে। এটা আমার পার্সোনাল মানে অভিজ্ঞতার আলোকে। আর বাংলাদেশের এই যে গত বছর যে ফ্লাডটা হলো না, এই সরকার আসার পর ফেনীতে সহ, যে এই যে আপনারা এখন যে ঘর করতেছেন ফ্লাড, ওই ফ্লাডে কিন্তু সরকারের যে ছিল যে ফ্লাড ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, সেটা আমি ডেভেলপ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি এখান থেকে এটা ডেভেলপ করে দিচ্ছি, এই যে রেজওয়ানাকে ওনাকে দিয়েছি। তারপরে ওনারা সেটা তাহলে স্যার আমাদের যে দুর্যোগ ব্যবস্থাপনা যে পরিকল্পনা আছে, প্রতি বছরই আমরা বন্যায় ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করি সেই 2019 সাল থেকে। তো আমাদের এই পরিকল্পনার সাথে যদি আপনার এই চিন্তা ভাবনা আমরা যদি জানতে পারি আর কি, তাহলে আমাদের এটা ডেভেলপ করা আমাদের জন্য সহজ হবে। আমি এটার ব্যাপারে আমি ইভেন ওই প্ল্যানটাও কিন্তু আমি এর সাথে শেয়ার করছি, যেটা সরকারের সাথে শেয়ার করছি আমি, যেটা ওনারা আমার এখান থেকে প্রায় 80% নিয়েছেন ওনারা, এই সরকার, এই ফ্লাড কি বলে, ফ্লাড রেসপন্স প্ল্যান। সেটা কিন্তু আমি ওই সাব্বির সাহেবের সাথে কিন্তু আমি শেয়ার করছি, পুরো প্ল্যানটাই শেয়ার করছি। কথা বলছেন তো? ঠিক আছে, অনেক কিছু আছে আমাদের, আমরা শুরু করে দেই কারণ সময় বেশি নাই। স্লোলি মানে আমরা আপনাদেরকে জাস্ট জানাই রাখলাম আর কি, যে ওই দুইটা পয়েন্ট আমি মেনশন করি নাই, বাট ওই দুইটা পয়েন্ট আমি মনে করি ভেরি ইম্পর্টেন্ট। ইভেন এই ডিজাস্টার ম্যানেজমেন্ট যেটা, সেটা আমার মনে হয় মোর ইম্পর্টেন্ট দেন আমরা ওই যে প্রজেক্ট প্রপোজাল ডেভেলপমেন্ট, এগুলো পরবর্তীতে যদি মনে হয় তাহলে আমরা নেক্সট 2 উইকস জাস্ট ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর থাকতে পারি। আপনি যদি বলেন তাহলে আমি সেটা করতে পারি। এবং এটা হলো শুধুমাত্র ডিজাস্টারের একটা পার্ট, মানে আপনারা যেটা করছেন সেটা হলো জাস্ট আপনারা রেসপন্স করছেন, কিন্তু রেসপন্সের আগেও বা রেসপন্সের পরেও অনেক কিছু আছে যে জিনিসগুলো আমরা ইগনোর করি। আর আমার প্রায় আমার মনে হয় 18 বা 19টা বড় বড় ডিজাস্টার আলহামদুলিল্লাহ আমি ম্যানেজ করেছি। এর মধ্যে গ্লোবালি, এর মধ্যে যেমন বাংলাদেশের সিডর, পাকিস্তানের আর্থকোয়েক, তারপরে সুনামি, ইন্দোনেশিয়ার সুনামি, তারপরে আছে আপনার আর্থকোয়েক হলো এই যে আপনার টার্কির আর্থকোয়েক। তারপর এরকম বড় বড় 18 থেকে 19টা আপনার কি বলবো এটাকে, ডিজাস্টার আমি ম্যানেজ করেছি আলহামদুলিল্লাহ। সেগুলোর আলোকে কিন্তু আমি এই পয়েন্টগুলো লিখেছি। আমার মনে হয় আপনি যদি মনে করেন নেক্সটটা আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর করতে পারি, নেক্সট 2টা বা 3টা সেশন, কিভাবে আপনার কমিউনিটিকে প্রিপেয়ার করবেন বিফোর দ্য ডিজাস্টার। শুধুমাত্র ডিজাস্টারের সময় ইন্টারভেনশন করা, সেটা কিন্তু জাস্ট আপনি ওই মুহূর্তের জন্য করলেন কিছু, কিন্তু দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি দ্য ফাইনাল। আপনাকে আগে কমিউনিটিকে প্রিপেয়ার করতে হবে, এবং সেই জন্য কিভাবে প্রিপেয়ার করতে পারেন সেগুলো নিয়ে আমি, ইফ ইউ লাইক দেন আই ক্যান মেক মাই নেক্সট ডিসকাশনস, কারণ ফ্লাড সিজন চলতেছে।
ঠিক আছে, আমরা শুরু করি। জি শুরু করেন প্লিজ আপনি। আচ্ছা, এখন ইভালুয়েশনের ব্যাপারে আমি আপনাদেরকে বলি। তাহলে মনিটরিংটা তো করছেন অনগোয়িং, এবং মনিটরিংটা আমি বলেছি কি আপনার কিছু টার্গেট থাকবে, সেই টার্গেট আপনি ফুলফিল করছেন কিনা সেটা হলো আপনার মনিটরিং। ইভালুয়েশনটা হলো, এবং এই জন্য মনিটরিংটা সবসময় আমরা বলি কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ মানে হলো কি, মানে নাম্বার, আপনার কত ছিল কি করছেন, ঠিক আছে। কিন্তু ইভালুয়েশনটা হলো আপনি যে কাজটা করেছেন সেটা কোন একটা আপনি যে স্ট্যান্ডার্ড গুলো ছিল সেই স্ট্যান্ডার্ড গুলো মেনটেন করেছেন কিনা সেটা। এই জন্য ইভালুয়েশন কিন্তু শুড বি ডান বাই সামবডি এলস। প্রজেক্ট ম্যানেজার বা প্রজেক্টের সাথে যারা লিঙ্কড তারা না, তারা তাদের ইভালুয়েশন করবে যে আমাকে যেটা করা দরকার ছিল সেটা করেছে কিনা। কিন্তু একটা থার্ড পার্টি আইসা, ধরেন আপনার যারা এই প্রজেক্টের সাথে রিলেটেড তারা না, আপনার একজন মনিটরিং অফিসার যদি থাকে বা মনিটরিং ম্যানেজার যদি থাকে, সে যাবে এবং সেই কিন্তু এই ইভালুয়েশন করবে। এবং এখানে আপনারা যদি কাইন্ডলি একটু লিখে নেন OECD ক্রাইটেরিয়া, এটা অনলাইনে দিলে চলে আসবে। OECD লিখেছেন আপনারা? আপনার সময় করে সেটা দেখে নিন। হ্যাঁ, সো আপনি মনিটরিং যে কেউ বা আপনি যে কোনো টুল ইউজ করে করতে পারবেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। কিন্তু ইভ্যালুয়েশন আপনি সেটা পারবেন না, আপনাকে একটা ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্কের ভিতরে আলাপ করতে হবে। এখানে যেমন কয়েকটা স্ট্যান্ডার্ডের কথা আমি বলি। একটাকে বলা হয় রেলেভেন্স, মানে আপনি যে কাজটা করছেন এটা কতটুকু রেলেভেন্ট। এই রেলেভেন্সির উপর আবার কিন্তু 5-6টা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা চিন্তা করব। আমি ইভ্যালুয়েশন আসবো যখন তখন বলবো। যেমন একটা রেলেভেন্ট হলো আপনি যে মেটেরিয়াল গুলো ইউজ করছেন, আপনি যেটা বলেছিলেন অরিজিনাল সেটার সাথে এটা মিল আছে কিনা। নাম্বার 2 হলো আপনি যে ডিউরেবিলিটির কথা বলছেন, আপনি বলছেন আমার ঘরটা কমপক্ষে 20 বছর যাবে, আসলে এটা 20 বছর যাবে কিনা, সে যে একটা স্ট্যান্ডার্ড সেভাবে ফলো করা হয়েছে কিনা। তারপর রেলেভেন্স আছে। আরেকটা হলো আপনার যে আপনি যে কাজটা করছেন সেটা ওই দেশের যে পলিসি বা প্ল্যান আছে, ফ্রেমওয়ার্ক সেটার সাথে মিলতেছে কিনা। ধরেন আপনার গভর্নমেন্টের পলিসি হলো আপনি এখানের মধ্যে পাকা ঘর করে দিতে হবে, এটা হলো গভর্নমেন্টের পলিসি, আপনি করছেন কাঁচা ঘর, তাহলে দেখা যাচ্ছে গভর্নমেন্টের স্ট্যান্ডার্ডের সাথে আপনার মিলে নাই। এরকম রেলেভেন্স আমরা এরকম 5টা বিভিন্ন আসপেক্ট দেখি। তারপর নাম্বার 2 আছে এফেক্টিভনেস, আপনি যে কাজটা করেছেন কতটুকু এফেক্টিভ হলো, সেটারও আবার এরকম 5টা বা 6টা ডিফারেন্ট পয়েন্ট আছে, সেগুলো নিয়ে আপনাকে অ্যাসেস করতে হবে, এবং সেটার উপর ভিত্তি করে সামারি করে আপনার বলতে হবে আপনার এই যে প্রজেক্টটা এটা কতটুকু এফেক্টিভ হচ্ছে। সে এফেক্টিভ হতে পারে ইন টার্মস অফ আপনার যে আপনার ইয়েটা স্যাটিসফ্যাকশন, বেনিফিশিয়ারি স্যাটিসফ্যাকশন। এফেক্টিভ হতে পারে ইন টার্মস অফ এটার ইম্প্যাক্ট, বাট মানে ইম্প্যাক্ট বলতে আমি আউটপুটের কথা বলতেছি। সে এফেক্টিভনেস হতে পারে আপনার ইন টার্মস অফ ধরেন সেটার কতটুকু সে বেনিফিট সবাইকে দিচ্ছে বা কতটুকু বেনিফিট, এবং সেই এফেক্টিভনেসটা হতে পারে আপনি যে প্রসেসটা ফলো করছেন এই প্রসেসটা কতটুকু এফেক্টিভ ছিল, আপনি যেভাবে কাজটা করছেন এই কাজে আরো কোনো ইমপ্রুভ করার সুযোগ ছিল কিনা, এগুলো হলো এফেক্টিভনেস। তারপর আসতেছে এফিসিয়েন্সি। এখানে এফিসিয়েন্সিটা দুই ভাবে, একটা হলো ফাইন্যান্সিয়াল এফিসিয়েন্সি, আর একটা হলো আপনার প্রসেস এফিসিয়েন্সি। আপনি যে ইয়েগুলো প্রকিউর করেছেন এটাকে আপনি কি বেস্ট কোয়ালিটি বাট এট দ্য লিস্ট কস্ট সেটা আপনি এনশিওর করছেন কিনা, সেটার জন্য আপনার কি কি পলিসি ফলো করছেন, মানে এটা একটা ডিটেইলড, আমি বললাম যে পরে আমি ইনশাআল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব। আরেকটা হলো প্রসেস এফিসিয়েন্সি, আপনি যে প্রসেসটা ফলো করছেন এই প্রসেসটাকে আসলে আপনি এনশিওর করছেন কিনা যে বেস্ট কোয়ালিটি উইথ দ্য বাট এট দ্য লিস্ট প্রাইস, সেটা হলো আপনার এফিসিয়েন্সির মধ্যে পড়ে। তারপর একটা আছে টাইমলিনেস, আপনি যে টাইমে কাজটা করেছেন ওয়েদার দিস ইজ অ্যাকচুয়ালি রেলেভেন্ট অর নট। এখন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, আপনারা কিন্তু ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ধরেন আপনারা এখন বিভিন্ন চ্যালেঞ্জের জন্য আপনারা ঘরগুলো করতেছেন এখন, কিন্তু ঘরগুলো করা দরকার ছিল যে মুহূর্তে পানি নেমে গেছে, ধরেন আমি এটা ওই সময় দিলে বেনিফিশিয়ারিজ গুলো অনেক ভালো ইমিডিয়েটলি কিছু ভালো ফল পাইতো। গত 6 মাস থেকে 7 মাস ধরেন তারা কিন্তু এতে আছে কি যেন বলে অনেক কষ্টের মধ্যে আছে। এই যে একটা টাইমলিনেস, আপনার ইন্টারভেনশনটা এখন যদি কেউ ইভ্যালুয়েশন করতে যায় সে বলবে যে আপনার ইন্টারভেনশনটা টাইমলি না, তার কারণ আপনার দরকার ছিল প্রম্পট রেসপন্স, কিন্তু আপনার দেরি করে করছেন। এখন সে যখন একটা রিপোর্ট লিখবে সাথে কেন আপনি দেরি করছেন সেটার কিন্তু কন্ডিশন গুলো সে ইয়েগুলো দিয়ে দিবে, রিপোর্টে লিখে দিবে। কিন্তু এটা তাদের মানে আপনাকে ব্লেম না করে আপনাকে বরং আপনার ফেভারে বলবে যে এই লজিস্টিক কারণে বা এই এনভায়রনমেন্টের কারণে এই ওয়েদারের কারণে তাদেরকে এই কাজটা ডিলে করতে হয়েছে। তখন সে কিছু রিকমেন্ডেশন দিয়ে দিবে যে নেক্সট টাইম যদি এরকম প্রজেক্ট করতে হয় তাহলে কিভাবে এই প্রবলেম গুলো সলভ করা যায়, এটা কিন্তু ইভ্যালুয়েটরের দায়িত্ব। তারপর আছে আউটকাম। আউটকাম নিয়ে আমরা পরে আলোচনা করবো, বা আমরা অলরেডি কিছু
আপনার পয়েন্ট মেনশন করেছেন অলরেডি যে তার ইনকাম বাড়লো কিনা, বা মানে এই উইদিন দ্য প্রজেক্ট কি আউটকামটা আসছে উইদিন দ্য প্রজেক্ট। আর যে বললাম যে বিয়ন্ড দ্য প্রজেক্ট, যখন প্রজেক্ট শেষ হয় তখন সেটা চলে যাবে ইম্প্যাক্টে। তারপর সাস্টেনেবিলিটি, এখানে যদি কোনো সাস্টেনেবিলিটির কম্পোনেন্ট থাকে, সব প্রজেক্ট কিন্তু সাস্টেনেবল কম্পোনেন্ট থাকে না, তাহলে সেটা সাস্টেনেবিলিটিটাকে সেই ক্রাইটেরিয়া করে সে মিট করছে কিনা। তারপর আছে অ্যাকাউন্টেবিলিটি, এখানে অ্যাকাউন্টেবিলিটিরও এরকম 5টা পয়েন্ট আছে, সেটা আমরা ডিসকাস করবো পরে ইনশাল্লাহ। আর একটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা আপনারা হয়তো করছেন, সেটা হলো ক্রস কাটিং ইস্যু বলে। ক্রস কাটিং ইস্যুটা আমরা সাধারণত 3টা বিভিন্নভাবে দেখি। প্রথমটা হলো জেন্ডার, মানে যদি আপনারা যাদেরকে সিলেক্ট করেছেন এদের মধ্যে ধরেন যদি অরফান ফ্যামিলি থাকে, অথবা ধরেন ফিমেল হেডেড ফ্যামিলি থাকে, অথবা ডিভোর্সি ফ্যামিলি থাকে, অথবা এল্ডারলি পিপলে থাকে, যারা আমরা ভার্নারেবল বলি, ওইটাকে আপনারা চিন্তা করছেন কিনা, সেটা হলো ওয়ান অফ দ্য ক্রস কাটিং ইস্যু। নাম্বার 2 হলো এনভায়রনমেন্ট, আপনার কি এমন কোনো কাজ করেছেন যেটা আপনার এনভায়রনমেন্ট ক্ষতি করতে পারে। আপনি হয়তো ধরেন ঘর করে দিয়েছেন, আপনি ফর এক্সাম্পল আপনি ছাদ দিয়ে দিয়েছেন অ্যাসবাস্টস, সে আমি এক্সাম্পল দিলাম, তাহলে এটা কিন্তু তার হেলথের জন্য ক্ষতি, এনভায়রনমেন্টের জন্য ক্ষতি, কারণ অ্যাসবাস্টস ক্যান কজ ক্যান্সার। সিমিলারলি আপনি কি এমন কোনো মানে এই ইয়েতে আপনি এমন এক জায়গায় ঘরটা করলেন যে কয়েকদিন পরে দেখা যাবে নদী ভেঙে নিয়ে গেছে, এটাও কিন্তু একটা এনভায়রনমেন্টাল হ্যাজার্ড। এইগুলো কিন্তু ক্রস কাটিং ইস্যুর মধ্যে আসবে। তার মানে হলো ইভালুয়েশনটা হলো কিছু, এটা কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, সেটাকে আমরা OECD ক্রাইটেরিয়া বলি। ওই OECD ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আপনাকে সেগুলোকে ইভালুয়েট করতে হবে, ঠিক আছে। তাহলে ইভালুয়েশনটা হলো মোস্টলি হলো কোয়ালিটেটিভ, মানে এটার গুণগত মান যেটাকে আমরা বলি, এবং সেই গুণগত মানটা আপনাকে এরকম 6টা বা 8টা স্ট্যান্ডার্ডের এগেনস্টে আপনাকে অ্যাসেস করে দেন, আপনাকে ইউ হ্যাভ টু রাইট দ্য রিপোর্ট। এই হলো ইভালুয়েশন, এতটুকুই। নেক্সট স্লাইডে যান, এখানে হ্যাঁ একটা ক্লিক দেন। ইভালুয়েশনের না আগেরটাতে যান। হ্যাঁ, ইভালুয়েশনের একটা মূল অবজেক্টিভ কিন্তু হলো লেসন্স লার্ন, আমরা যেটা বলছি আমরা আসলে কি শিক্ষা নিচ্ছি কিনা। এই যে ধরুন আপনি ইভালুয়েশন করতে যে আপনি দেখলেন যে প্রজেক্টটা সাকসেসফুল, তাহলে কি কি ফ্যাক্টরের জন্য প্রজেক্টটা সাকসেসফুল হলো সেটাও কিন্তু আপনার লেসন্স লার্ন করে নিতে হবে, এবং সেটা আপনার রেকর্ড করতে হবে, যাতে করে ভবিষ্যতে একই ধরনের প্রজেক্ট যদি অন্য কোথাও করতে যায় তখন আপনি তাকে এই লেসন গুলো সাপ্লাই করলেন, যে দেখো আমরা লাস্ট টাইম এই ঘর করতে যে এই প্রবলেম ফেস করছি, এবং এইভাবে আমরা এই প্রজেক্টগুলো মিটিগেট করছি, এই প্রবলেম মিটিগেট করছি, এবং আলটিমেটলি আমরা প্রজেক্ট সাকসেস হয়েছি। তাহলে এখন যখন তুমি নতুন করে প্রজেক্ট নিবা, এই পয়েন্টগুলো কনসিডারেশনে আনো। হ্যাঁ, যে ধরো বৃষ্টি হইতে পারে, সুতরাং তুমি 1 মাসের জায়গায় 1.5 মাস রাখো তোমার টাইম ফ্রেমটা, অথবা তুমি জাস্ট কাজটা শুরু করো হয় বৃষ্টির আগে অথবা বৃষ্টির পরে, যাতে করে তুমি যে টার্গেটটা দেবে টার্গেটটা তুমি ফুলফিল করতে পারো। ঠিক আছে, জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি। এটা হলো লেসন্স লার্ন। সো ইভ্যালুয়েশনের একটা মেইন কাজ হলো লেসন্স লার্ন। আমি এই ছবিটা দিয়ে কি মিন করছি, এই যে মাঝখানের যে লোগোটা, এটা আমার কেএস রিলিফের লোগো, মানে কিং সালমান হিউম্যানিটেরিয়ান লোগো, ঠিক আছে। আমরা যে সারা ওয়ার্ল্ডে যাই ইভ্যালুয়েশন করতে, এই লেসন্স গুলো নিয়ে এসে এগুলো নিয়ে স্টোর করি কোথায়, আমাদের হেডকোয়ার্টারে। এখন যখন কোনো ইমপ্লিমেন্টিং পার্টনার আমাদেরকে একটা প্রজেক্ট প্রপোজাল সাবমিট করে, তখন আমরা যখন প্রজেক্ট প্রপোজাল অ্যাসেস করি, তখন আমরা দেখি ও এই প্রসেস এই ধরনের একটা প্রজেক্ট আমরা অমুক দেশে করেছি, এখন সেখানে তারা এই প্রবলেম ফেস করছে, অথবা তারা এইভাবে প্রজেক্টটা সাকসেস হয়েছে। এখন যখন প্রজেক্ট প্রপোজাল আমরা অ্যাসেস করি, তখন আমরা দেখি ওই পয়েন্টগুলো সে কনসিডারেশন আনছে কিনা, অথবা সিমিলার পয়েন্ট মেবি বাট উইথ দ্য সেম সিচুয়েশন, কারণ সিচুয়েশন ভেরি করে, যে এক দেশের যে প্রবলেমগুলো আপনি আইডেন্টিফাই করছেন এটা যে অন্য দেশে আসবে সেটা কিন্তু না, কিন্তু কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো সব ক্ষেত্রেই কমন। যেমন ধরেন প্রকিউরমেন্ট চ্যালেঞ্জ, আপনি যদি একত্রে 200 টাকার করতে যান, তখন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে লোকাল মার্কেটে সবকিছু অ্যাভেলেবল কিনা। আর যদি ইন্টারন্যাশনাল প্রকিউরমেন্ট করতে যান, তা আরো ভেরি রিস্কি, কোথেকে আমি এটা করবো, তাদের কাছে সাপ্লাই আছে কিনা, কতদিন সময় লাগবে আসতে, এই যে কতগুলো ব্যাপার আছে। এরকম কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমরা ইভ্যালুয়েশনে একদম মানে কমন আমরা আইডেন্টিফাই করি, সারা পৃথিবীর জন্য এগুলো কমন। তখন যখন আমরা প্রজেক্ট প্রপোজাল অ্যাসেস করি, তখন দেখি যে এই পয়েন্টগুলো সে কনসিডারেশন আনছে কিনা। যদি আনে তাহলে আমরা টিক দিয়ে দিই, আর যদি না আনে তখন আমরা তার প্রজেক্ট প্রপোজাল ব্যাক করি উইথ দিস কমেন্টস, প্লিজ টেল আস হাউ ইউ আর গোয়িং টু অ্যাড্রেস দিস ইস্যু, দিস ইস্যু, দিস ইস্যু, দিস ইস্যু। তখন তারা কিন্তু তাদের প্রজেক্ট প্রপোজাল আবার নতুন করে ডেভেলপ করে দেন আমাদেরকে সাবমিট করতে হয়। এটা হলো কিন্তু ইভ্যালুয়েশনের মেইন পারপাস। মেইন পারপাস হলো অর্গানাইজেশনাল লার্নিং। ঠিক আছে, বুঝা গেল? Any question?
আপনাদেরকে OECD যে ক্রাইটেরিয়াটা দিয়েছি এটা আপনি একটু পড়ে দেখেন, পড়ে দেখার পরে নেক্সট টাইমে দরকার হলে আমরা এটা নিয়ে আরো ডিটেল আলাপ করব। শুধু এখন এতটুকুই জানেন যে ইভ্যালুয়েশনটা আমরা সাধারণত করি 3টে স্টেজে। একটা হলো যখন প্রজেক্ট চলাকালীন সময়ে আমরা করি মোস্টলি ফার্স্ট কোয়ার্টারে, সেটাকে আমরা বলি রিয়েল টাইম ইভ্যালুয়েশন। নাম্বার 2 আমরা করি মিড টার্ম, প্রজেক্টের মাঝামাঝি সময়ে, আর আরেকটা করি এন্ড ইভ্যালুয়েশন। হ্যাঁ, এই 3টে টাইম কমপক্ষে আমরা ইভ্যালুয়েশন করি এবং আমাদের অবজেক্টিভ কিন্তু টোটালি ডিফারেন্ট ফ্রম মনিটরিং। আর সেখানে আমরা এই যে কতগুলো পয়েন্টের স্ট্যান্ডার্ডের কথা বললাম, আমরা এই স্ট্যান্ডার্ড গুলোই দেখি এবং এগুলোর জন্য কিন্তু OECD তারা কিন্তু কিছু প্রশ্ন কিন্তু ডেভেলপ করে ফেলছে। ওই কোশ্চেন গুলো দেখলেই হয় ইভ্যালুয়েশনের জন্য আপনার দ্যাটস এনাফ। আর অবজেক্টিভ ইভ্যালুয়েশন হলো মূল কারণ হলো যে সেখানে আপনার লার্নিং ইজ দ্য মেইন ফর ইভ্যালুয়েশন। এই জন্য আমি এই ছবিটা দেখালাম যে বিভিন্ন জায়গা থেকে আমরা হানি নিয়ে আসি, মধু এনে আমরা এক জায়গাতে স্টোর করি, আবার এখান থেকে একই ধরনের প্রজেক্টে আমরা এটা সারা পৃথিবীতে আবার ছড়াই দিই সেই শিক্ষাটা। বলেন, এনি কোশ্চেন? আচ্ছা, এই বিষয়টা বোঝার জন্য মানে আমাদের একটা আমাদের বৃক্ষরোপণ প্রকল্পের ইভালুয়েশন মানে স্ট্যান্ডার্ড ইভালুয়েশনটা কি ধরনের হতে পারে, যদি একটু কয়েক সেকেন্ডে যদি আপনাদের এখানে বৃক্ষরোপণের যেটা হতে পারে যে প্রথম কথা হলো ধরেন আপনারা যে চারাগুলো দিয়েছেন, আমি যদি রিলেভেন্সের কথা ধরি যে স্ট্যান্ডার্ড ওয়ে করে যাই, আমি এক্সাম্পল দেই। কথা হলো যে আপনারা যেভাবে চারাগুলো দিয়েছে চারাগুলো আসলে ওই এলাকায় হয় কিনা প্রথম কথা, আর যদি বাইরের হয় তাহলে এটা ওই এলাকাতে এটা টিকবে কিনা বা এটা হবে কিনা, এই জিনিসটা আপনার কনসিডারেশন আনছেন কিনা, নাম্বার 1। নাম্বার 2, রিলেভেন্সের মধ্যে যে সাইজের, আমরা বলি সিডলিং বলি স্যাপলিং বলি, আপনি কোন সাইজের দিয়েছেন তাদেরকে গাছ দিয়েছেন, ওই গাছটা আসলে, কারণ ওই গাছের সাইজের উপর কিন্তু সার্ভাইভাল রেট ডিপেন্ড করে, সে বাঁচবে কি বাঁচবে না। নাম্বার 2। নাম্বার 3 হলো আপনি যে কাজটা দিয়েছেন কি অবজেক্টিভে দিয়েছেন, এটা কি পরিবেশগত যে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য নাকি তার ইনকাম জেনারেশনের জন্য। যদি ইনকাম জেনারেশনের জন্য হয় আর কোনো অল্টারনেটিভ গাছ ছিল কিনা যেটা ওখানে ভালো হয় কিন্তু ওটা মার্কেটও আছে, বাট আপনি একটা নতুন গাছ দিলেন, ধরুন আপনি এক জায়গাতে গেলেন এবং সেখানে আপনি এমন একটা গাছ দিলেন বিদেশ থেকে এনে, সেটার ইউজ মানুষ জানে না বা ওই ফল সম্পর্কে মানুষের কোনো আইডিয়া নাই, হয়তো খুব ভালো প্রোডাক্ট করতেছে, ভালো প্রোডাকশন পাচ্ছে, কিন্তু যদি মার্কেট নেই তাহলে আলটিমেটলি এটা রেলেভেন্ট হইলো না। সো এইরকম অনেকগুলো পয়েন্ট। সেকেন্ড থিং হলো ধরুন আমি যদি টাইমলিনেস এর কথা চিন্তা করি, আপনার এটার জন্য আপনি কোন সিজনে দিচ্ছেন। এখন ধরেন সাধারণত গাছপালা লাগাতে হয় এই যে বর্ষাকালের শুরুর দিকে, আপনি যদি বর্ষার শুরুর দিকে যদি গাছ দেন তাহলে আপনার টাইমলিনেস ফুলফিল। এখন আপনি যদি শীতকালে যাই যদি গাছগুলো দেন তাহলে তাদেরকে কিন্তু প্রতিদিন ইরিগেশন করতে, প্রতিদিন পানি দিতে হবে, তার মানে হলো আপনার টাইমলিনেসটা এখানের মধ্যে ম্যাচ করে নাই। আবার এই ধরেন আপনি জুন জুলাইয়ের মধ্যে যে গাছগুলো দিবেন, এই গাছগুলো কিন্তু অ্যাটলিস্ট আরো 1-2 মাস পানি পাবে, তার মানে হলো এগুলো বাঁচার সম্ভাবনা বেশি থাকবে। আপনি যত অগাস্টের শেষ দিকে যাবেন, সেপ্টেম্বরের দিকে যাবেন, তত কিন্তু ড্রাই সিজন চলে আসবে, তার মানে এদের সার্ভাইভাল রেট এবং এদের একটা গ্রোথ রেট আছে, একটা নির্দিষ্ট টাইম আছে। কাজে আপনি যদি 2-3 মাস তাদেরকে গ্রোথ রেট দেন, বেস্ট টাইম বাংলাদেশের জন্য হলো জুন অথবা জুলাই। জুলাইয়ের পরে কিন্তু যে গাছগুলো দিবেন এ কিন্তু একটা গ্রোথ সিজন মিস করবে, তার মানে হলো এই 2 মাসে যে গ্রোথটা হতো এখন যে 1 বছর পরে যে সে গ্রোথটা হবে। এই যে তার মানে যে টাইমলিনেসটা কিভাবে ইনভলভ দেখতেছেন। তারপরে আউটকামের ব্যাপারে যেটা বললাম যে এটা আসলে যেটা দিচ্ছেন মার্কেট ভ্যালু আছে কিনা, সে জানে কিনা আসলে এটা কিভাবে ইউজ করতে হবে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট থিং হলো আপনার এফেক্টিভনেস এর জন্য একটা ইম্পর্টেন্ট থিং হলো আপনি ওদেরকে আসলে ট্রেনিং দিয়েছেন কিনা, এই গাছটা সম্পর্কে তাদের সচেতনতা বৃদ্ধি করছেন কিনা, এই গাছটা কিভাবে এটাকে নার্চার করতে হবে, কিভাবে এটাকে ধরেন কি যেন বলে এটা রক্ষণাবেক্ষণ করতে হবে, তারপরে কতদিন পর পানি দিতে হবে, এই ধরনের সবকিছু ট্রেনিং গুলো আপনি তাদেরকে দিয়েছেন কিনা। এটাতে যদি কোনো সার লাগে, ধরেন হয়তো এটা এমন একটা গাছ দিলেন যেটা সার লাগবে, ওই সারটা আপনি দিয়েছেন কিনা, যদি না দেন তাহলে কোত্থেকে সে সারটা পাবে সেই ইনফরমেশনটা তাকে দিয়েছেন কিনা। তো এরকম আর কি, এগুলো সবগুলাই কিন্তু আপনার, এইগুলো একটা কয়েকটা এক্সাম্পল অফ আপনার এই যে কি যেন বলে বৃক্ষরোপণের। বুঝাইতে পারছে? But it is not like এটা মানে only few examples. এই যে ইভালুয়েশন প্রসেসটা যদি আমি বুঝে থাকি, আমি আমাদের যেহেতু ঘর নির্মাণের দায়িত্বে আছি, আমি আমাদের একটা প্রকল্প থেকে আমি একটু সামারাইজ করার চেষ্টা করি যে
হচ্ছে কিনা। আমরা যখন কন্ট্রাক্টরকে কাজ দিয়েছিলাম যে 1500 ঘর আমরা 18টা ভেন্ডরকে দিয়েছিলাম। পরবর্তীতে দেখলাম এটা আমাদের এক্সিকিউশন টাইমটা ঠিক মতো করতে পারতেছে না। তো আমাদের এখান থেকে ইভালুয়েশন বা লার্নিং হচ্ছে যে আমরা যদি 30 জন ভেন্ডরকে দিতাম কাজটা টাইম উইদিন টাইমের মধ্যে শেষ করা যাইতো। তারপর এর মধ্যে ইভালুয়েশন আরেকটা বিষয় ছিল যে আমরা যে ওয়ার্ক অর্ডার প্রোভাইড করেছি সেখানে কিছু মিস্টেক ছিল, ওইগুলা পরবর্তী প্রজেক্টে যেন না হয়। এই ধরনের যে বিষয়গুলো এগুলো কি আমরা ইভালুয়েশনের ভিতরে নিয়ে আসতে পারি? জি জি, এগুলো আপনি কিন্তু আইডেন্টিফাই করবেন থ্রু ইভালুয়েশন। যে প্রসেসটা আপনি ইউজ করবেন এটা আইডেন্টিফাই করার জন্য সেটা আসবে, সেটাকে আমরা বলি ইভালুয়েশন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, মানে আপনার পয়েন্ট ঠিক আছে। মানে আপনি দুইটা পয়েন্টের কথা বলছেন, এই দুইটা পয়েন্টই কিন্তু ইভালুয়েশনের পার্ট। আমি যখন ওই যে বললাম, যখন ইনশাল্লাহ পরবর্তীতে ডিটেল করবো ইভালুয়েশনের, ইভালুয়েশন ইটসেলফ উইল টেক 3 ফুল ডেজ। শুধু ইভালুয়েশন সম্পর্কে বুঝতে হলে ইভালুয়েশন প্রপারলি ইভালুয়েশন করতে। বাট আমি মনে করি আপনারা কোনো এক সময় যদি মনিটরিং ইভালুয়েশন ডিপার্টমেন্ট বা কাউকে যদি স্পেসিফিক্যালি হায়ার করেন, ওনাকে এই ট্রেনিংটা দিলে মোর রিলেভেন্ট হবে, কারণ উনি হয়তো এই সম্পর্কে অলরেডি আইডিয়া আছে, ইজিলি বুঝবেন, এবং দেন উনি আপনাদেরকে বাকিদেরকে সেটা ট্রেনিং দিবে। আর বাট দের ইজ নো হার্ম, আপনারা সবাই ইনশাল্লাহ জয়েন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি আর কোন প্রশ্ন না থাকে আমরা কি নেক্সট স্লাইডে যাব? জি স্যার, আমরা নেক্সট স্লাইডে যেতে পারি ইনশাআল্লাহ। জি প্লিজ, জি পুরোটাই দিয়ে দেন। ওকে, হিয়ার। তাহলে ইভালুয়েশনের আমরা এখানে 4টা পয়েন্ট দিয়েছি, যে আপনার টোটাল প্রজেক্টের, আমি বারবার বলেছি একটা কথা, এটা আপনি অ্যাচিভ করেছেন কিনা নাকি অ্যাচিভ করেন নাই। অ্যাচিভ করলে কেন করছেন সেটাও আমার লার্নিং এর পার্ট হিসেবে আসবে। অ্যাচিভ না করলে কেন করতে পারেন নাই সেটাও কিন্তু আইডেন্টিফাই করে আপনাকে আমি কিছু সলিউশন দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখন আমি রিয়েল এই যে 3টে ইভালুয়েশনের কথা বললাম, 3 মাস পরে আপনি গেলেন, একটা প্রজেক্ট 1 বছরের প্রথম কোয়ার্টারের শেষে আপনি গেলেন, আপনি রিয়েল টাইম ইভালুয়েশন করলেন। রিয়েল টাইম ইভালুয়েশনের অবজেক্টিভ কিন্তু, এই 3টে ইভালুয়েশন অবজেক্টিভ কিন্তু ডিফারেন্ট। রিয়েল টাইম ইভালুয়েশনের অবজেক্টিভটা হলো, মেইন অবজেক্টিভ যেটা, সেটা হলো আপনি যে এই 3 মাসে আপনি যে অ্যাচিভ গুলো করেছেন সেগুলোকে এই যে স্ট্যান্ডার্ডের আলোকে আপনি অ্যাসেস করলেন। অ্যাসেস করার পর আপনি গ্যাপ গুলো আইডেন্টিফাই করলেন, কোথায় কোথায় আপনি অ্যাচিভ করছেন, কোথায় অ্যাচিভ করতে পারতেছেন না। সেই আইডেন্টিফিকেশনের উপর ভিত্তি করে আপনি তাকে কিছু রিকমেন্ডেশন দিয়ে আসবেন, যে তুমি এটা অ্যাচিভ করতে পারতেছো না বা এটা অ্যাচিভ করো নাই, এইভাবে কাজটা করো, এইভাবে তুমি কাজ করো, এবং এই কাজটা করার জন্য কি কি চেঞ্জ দরকার সবকিছু মিলে এগ্রি করে বাস তাকে কিছু রিকমেন্ডেশন দিয়ে চলে আসছেন, যাতে করে বাকি 9 মাসে সে নতুন ভাবে ওই যে রিকমেন্ডেশনের আলোকে কাজগুলো করতে পারে। এই জন্য একজন ইভালুয়েটর কিন্তু ওই যে বললাম ডাক্তারের মতো, আপনি ডায়াগনোসিস করার পর এই যে ডায়াগনোসিস করলেন 3 মাস পরে যে, এবং আপনি কিছু রিকমেন্ডেশন দিলেন, একজন ডাক্তারও কিন্তু তাই করে, সে ডায়াগনোসিস করে সে আপনাকে কিছু সাজেশন দেয় যে তুমি ওষুধটাও খাবা, সাথে সাথে এইভাবে এগুলো ফলো করবা, তাহলে তোমার কাজ হবে। এখন এটা হলো আপনার রিয়েল টাইম ইভালুয়েশন। মিড টার্ম ইভালুয়েশনটা হলো আসলে এখানে অবজেক্টিভ ডিফারেন্ট, সেটা হলো এই যে 6টা স্ট্যান্ডার্ডের আলোকে আপনাকে আসলে দেখা আপনি কতটুকু অ্যাচিভ করতে পারছেন, আর বাকি যে সময়টা, যে সময় মতো আসলে আপনি রিয়েলিস্টিক্যালি অ্যাচিভ করতে পারবেন কিনা। মানে আপনাকে, এটা হলো মিড টার্ম ইভালুয়েশনটার মেইন অবজেক্টিভটা হলো আপনাকে একটা গ্রিন সিগন্যাল অথবা রেড সিগন্যাল দিয়ে আসা, যে দেখো তুমি 3 মাসের সময় আপনি যা কি করলেন, শুধু আইডেন্টিফাই করলেন গ্যাপ গুলা কি এবং রিকমেন্ডেশন দিয়ে আসলেন। 6 মাস পরে যে আপনি দেখলেন যে আসলে আমি যে রিকমেন্ডেশন গুলো দিয়েছি সেই আলোকে সে কাজগুলো করছে কিনা, ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং, আমার রিকমেন্ডেশন গুলো ভ্যালিড কিনা, এমনও হতে পারে আমার রিকমেন্ডেশন হয়তো ভুল, সেই ক্ষেত্রে আবার আপনি যে আবার নতুন করে তাকে আরেকটা সাজেশন দিতে হবে। ঠিক আছে, মানে ফলো আপ আর কি, এবং দিয়ে প্লাস তাকে একটা ইন্ডিকেশন দিয়ে আসে, আইদার ইউ আর ইন দ্য রাইট পাথ অর রাইট ট্র্যাক অর ইউ আর নট ইন দ্য রাইট ট্র্যাক, তুমি ইউ হ্যাভ টু মেক দিস চেঞ্জেস। এবং সেকেন্ড ইভ্যালুয়েশনটা যে মিড টার্ম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেখানে যে আপনি কিছু আউটপুট এবং আউটকাম লেভেলের কিছু ইয়েও কিন্তু আপনি অ্যাসেস করবেন, কিছু মানে বেনিফিট অ্যাসেস করবেন, যে আসলে প্রজেক্টটা কেমন যাচ্ছে। এটা জাস্ট লাইক একটা তরকারির ইয়ে, আমরা বলি না যে এ চাই, আপনি জানেন আপনি নুন চাওয়া, আমরা বলি নুন চাওয়া, মানে হলো তরকারি রান্না হচ্ছে, শেষ পর্যায়ে এসে আপনি একটু টেস্ট করে দেখলেন লবণ টবণ ঠিক আছে কিনা। ঠিক মিড টাইম ইভ্যালুয়েশনটার কাজ হলো এটাই। আর ফাইনাল ইভ্যালুয়েশনের কাজ হলো লেসন্স লার্ন, যেটা বললাম, কি কাজ করেছেন, কি পেয়েছেন আর কি পান নাই, এবং কি পান নাই সেটার কারণগুলো কি, আর কি পেয়েছেন সেটার কারণগুলো কি। তাইলে মিড টার্ম ইভ্যালুয়েশন
এন্ড টাইম ইভ্যালুয়েশন এবং রিয়েল টাইম ইভ্যালুয়েশন। আপনার পার্থক্য তিনটা তো বুঝতে পারছেন, তিনটার কিন্তু তিনটা অবজেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, তাই এই জন্য কোনটা ওয়ার্ক করছে কোনটা ওয়ার্ক করে সেটা আমাদের ইভ্যালুয়েশনের প্রথম কাজ। সেকেন্ড থিং হলো লার্নিং এর কথা আমি বললাম। থার্ড হলো ইভ্যালুয়েশনটা আমি একটু আগে বলেছি যে আপনি যদি কোনো ইয়েতে কোনো ডোনারের সাথে আপনি যদি ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করেন, তারা প্রথমে জিজ্ঞেস করতো মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন ঠিক আছে কিনা। ইভ্যালুয়েশনটা হলো আসলে অ্যাকাউন্টেবিলিটির জন্য, শো করা যে হ্যাঁ আমরা ইভ্যালুয়েশন করি এবং দিস পার্ট অফ দ্য অ্যাকাউন্টেবিলিটি। কারণ যখন আপনি বলবেন আমি ইভ্যালুয়েশন করতেছি, তখন আমরা ধরে নিব যে আপনি লেসন লার্ন করতেছেন, আপনার প্রজেক্টটা রেগুলারলি আপনি ইভ্যালুয়েট করতেছেন, বেসড অন দিস আপনি কিছু অ্যাকশন প্ল্যান নিচ্ছেন যদি আপনি অ্যাচিভ না করেন, এবং আপনার টার্গেট কিন্তু আছে যে অলওয়েজ গোলটা হলো আমার টার্গেট এবং সেটা আপনি অ্যাচিভ করার জন্য প্রাণান্ত চেষ্টা করতেছেন। কিন্তু যদি আমরা দেখি আপনার কোনো ইভ্যালুয়েশন সিস্টেমই নাই, তখন আমরা ধরে নিই যে না এর সাথে কোনো ফান্ড দেওয়া যাবে না, কারণ ভেরি রিস্কি। আর ইভ্যালুয়েশনের আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আসলে অনেকেই চিন্তা করে না, সেটা হলো অর্গানাইজেশন সেলিব্রেট। আপনি ধরেন প্রজেক্টের শেষে এসে আমি ইভ্যালুয়েশন করে দেখা গেল আপনারা মোটামুটি 80% 90% অ্যাচিভ করছেন, তাহলে একটা সেলিব্রেশন করা, ইয়েস আলহামদুলিল্লাহ আমাদের এই প্রজেক্টটা সাকসেসফুল, আমরা অ্যাচিভ করছি, এখন আমরা সেলিব্রেট করব। সেলিব্রেশনটা নট ইন দ্য মিন দ্যাট আপনি যা চাইনিজ খাবেন বা কিছু, সেলিব্রেশনটা মানে হলো এই এপ্রিসিয়েশন প্লাস মেবি আপনাদের যদি অনেক সুযোগ থাকে আপনারা চা নাস্তা বা খাওয়া দাওয়া করলেন, প্রজেক্ট শেষ হয়ে গেছে, অ্যাচিভ করছি। বাট মেইন সেলিব্রেশন হলো এই যে আপনি আবার নেক্সট টাইম সেম প্রজেক্ট বা সিমিলার বা যে কোনো ধরনের একটা প্রজেক্ট ওই একই ডোনার থেকে পাওয়ার জন্য আপনারা এক্সপেক্ট করতে পারেন, কারণ ডোনারের রিপোর্ট ইজ ভেরি হ্যাপি, ডোনার ইজ ভেরি হ্যাপি, দেয়ারফর তার মানে হলো আপনি মোটামুটি একটা ভালো কানেকশন হয়ে গেছে ডোনারের সাথে। নেক্সট টাইম ডোনার আপনাকে টাকা দিতে বা যে পরিমাণ টাকা আগে দিয়েছে এর চেয়ে বেশি টাকা দিতেও কিন্তু ডোনার হেজিটেট করবে না, কারণ তারা জানে যে আপনাকে দিলে আমাদের রিস্ক কম। এই হলো 4টা ইভালুয়েশনের অবজেক্টিভ। এনি কোশ্চেন? স্যার আমি একটু একটা জিনিস অ্যাড করি, একটা ব্যাপার। প্রথম হচ্ছে স্যার ওই আমাদের আরো 12টা স্লাইড বাকি আছে, মানে কত সময় লাগতে পারে? না না না, আমি লার্নিং এ যাব না আজকে। আচ্ছা, আজকে লার্নিং আমি যাবেন না? দুটো স্লাইড দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। আচ্ছা, এটা গেল একটা। আর আরেকটা কোশ্চেন হচ্ছে মানে আমাদের নিয়ে, সেটা হচ্ছে স্যার আপনি যেভাবে মানে প্রজেক্ট ইভ্যালুয়েশনের কথাটা বললেন, এখানে আমাদের ক্ষেত্রে একটা সমস্যা আছে। মানে আমাদের ফাউন্ডেশনের যে প্রেক্ষাপটটা, সেটা যদি একটু ডিসক্রিপশনটা বলি, যে আমাদের কিন্তু আসলে দুইটা মানে টোটাল ডোনারটা হচ্ছে পুরো ক্লাউড ফান্ডিং। তো ক্লাউড ফান্ডিং এর ডোনার প্রায় 6 লাখ 6.5 লাখ ডোনার। এখন তারা কিন্তু অ্যাজ এ ডোনার, মানে যদি ধরি সে কিন্তু ডোনার এবং সেও কিন্তু আমার অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি দেখতে চাচ্ছে। এখন যখন আমরা কোনো বেসিক্যালি যখন কোনো একটা জায়গা থেকে আমরা ফান্ড নিই, তখন সেক্ষেত্রে ওই পার্টিকুলার একটা ডোনারের ফান্ডে আমরা মানে তাকে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি শো করলে আমাদের হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা রিপোর্টিং করতে পারি, প্রপোজাল ড্রপ করতে পারি। বাট আমাদের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ইয়া নাই, কারণ আমাদের 6 লক্ষ গ্রাহক, 6 লক্ষ ডোনার। যদিও ডোনাররা আমাদের কাছে কোনো কিছু চাচ্ছে না, তারা শুধুমাত্র আমাদেরকে মানে আমাদের কাজ করতে পারতেছি নিউজ মিডিয়া এগুলোতে দেখে তারা স্যাটিসফাই। কিন্তু কোশ্চেনটা হচ্ছে যদি আমাদের এই জায়গায় অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি রিপোর্ট করা লাগে, সেক্ষেত্রে রিপোর্টটা কেমন হইতে পারে? মানে যেহেতু 6 লক্ষ মানুষকে তো আসলে পৌঁছানোটাও টাফ ব্যাপার। আপনি তো 6 লক্ষকে তো পাঠাতে পারবেন। ওই যে আপনি বললেন আপনাদের ওয়েবসাইটে যে আপনার যেই সাকসেস স্টোরি গুলো বা কেস স্টাডি গুলো দিচ্ছেন, সেটা ওয়ান। সেকেন্ড থিং হলো আমি ঠিক বাংলাদেশের নিয়মটা আমি জানি না, বাট আমি দেখছি শায়ক অনেক সময় ওনাকে প্রশ্ন করা হয়েছে এই যে টাকাগুলো নিচ্ছে আপনি কিভাবে খরচ করছেন, উনি সবসময় বলছেন যে আপনারা আমাদের অফিসে আসেন, আমাদের অ্যাকাউন্টস দেখেন, আমাদের অ্যাকাউন্টসটা কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট দিয়ে আমরা করি। এটা আলহামদুলিল্লাহ আমাদের এখানে দেখার সুযোগ আছে। হ্যাঁ, এই যে এটাও কিন্তু একটা ডোনার অ্যাকাউন্টেবিলিটি এবং এটাও কিন্তু ওয়ান অফ দ্য স্ট্যান্ডার্ড যেটা আপনি শো করতে পারেন। এখন ধরেন এটা যদি আপনি ইংল্যান্ডে হতো, তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টসটা কিন্তু আপনি ওখানকার পাবলিক ডোমেইন দিয়ে দিত, গভর্নমেন্টের ডোমেইন, সেটা তারা বলে চ্যারিটি কমিশন। চ্যারিটি কমিশনের ইয়েতে আপনাকে কিন্তু পুরা আপনার ইয়েটাকে ডিসক্লোজ করতে দিতেই হবে, এটা কম্পালসারি। প্রতি বছরের শেষে অডিটেড অ্যাকাউন্ট সেখানে দিতেই হবে, যে কেউ সেটাতে অ্যাক্সেস করতে পারে। এখন বাংলাদেশে এই সিস্টেম আছে কিনা আমি ঠিক জানি না, যদি থাকে আমাদের ক্ষেত্রে স্যার আমরা নিয়ার অ্যাবাউট
ফিউচারে খুব শীঘ্রই আমাদের ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট আছে, আমরা ওখানে পাবলিশ করব আর কি অডিট রিপোর্ট। মানে বিষয়টা হচ্ছে এখানে কি অডিট রিপোর্টটা দেওয়াটাই মানে অ্যাকাউন্টেবিলিটি না না, নট অনলি অডিট রিপোর্ট, নো নো, আমি আসতেছি, পয়েন্ট বাই পয়েন্ট আসতেছি। অডিট হলো একটা ওয়ান ওয়ে। সেকেন্ড থিং হলো এই যে আপনারা বললেন যে কেস স্টাডি গুলো দিলেন, ঠিক আছে, এগুলো। থার্ড হলো কি আপনাদের যে সাকসেস স্টোরি গুলো, এখানে দুইটা পয়েন্ট আছে। একটা হলো যদি বছরের শেষে আপনারা যদি ধরেন আপনারা অনেক সময় অনেকগুলো কনফারেন্স করেন বা এই যে বেনিফিশিয়ারিদেরকে নিয়ে এনে যদি আপনারা একটা প্রোগ্রাম করেন, বেনিফিশিয়ারিদের থেকে বেছে বেছে কয়েকজনকে নিয়ে আসলেন, সেখানে আপনাদের ডোনারদেরকে আপনারা জাস্ট দাওয়াত করলেন, যারা যারা আসার আসলো। সবাই তো আর আসবে না, 10 লাখ লোক তারা আসবে না, হয়তো 100 200 400 আসলো। আপনারা কোনো একটা মাঠে বা একটা প্রোগ্রাম করলেন, সেখানে এদেরকে বললেন যে এদেরকে নিয়ে কিছু আপনার স্লাইড তৈরি করলেন, তারাই তাদের ঘটনাগুলো ওখানে এক্সপ্লেন করবে যে আমি প্রথমে এই ছিলাম, এরপরে এই করলাম, তারপরে এই করলাম, মানে পুরো প্রসেস, এখন আমি এই অবস্থায় আছি। ঠিক আছে, এটা হলো অ্যানাদার ওয়ে অফ শোয়িং ইউর এই যে আপনার সাকসেস স্টোরি এবং ট্রান্সপারেন্সি। নাম্বার 4 হলো আপনি যেটা করতে পারেন সেটা হলো যে যে এলাকার ডোনার আছে সেই এলাকাতে যদি আপনার প্রজেক্ট থাকে, আপনি তাদের কাছে একটা নির্দিষ্ট সময় যখন আপনার ফিল্ডে যান তখন তাদেরকে ইনভাইট করতে পারেন, ভাই তোমরা যদি কেউ আসতে চাও, আমি অমুক তারিখে আমরা এখানে আমাদের এই কাজ করতেছি, তোমরা আসো, তোমরা এসে দেখো আমরা কি কাজ করতেছি। এবং সেটা কিন্তু আপনি আবার পাবলিশ করতে হবে যে আমরা অমুক দিন অমুক জায়গায় এই লোক আসছে এবং এই অনুযায়ী আমরা এই যে করছি। এবং সে তাকে বলতে পারেন তুমি একটা কিছু লেখো মিডিয়াতে, তুমি ফেসবুকে লেখো যে আমি আজকে তোমার অভিজ্ঞতাটা, বাস, আমি কোনো নেই। এগুলো হলো আপনার বিভিন্ন ওয়ে অফ শোয়িং ইউর সাকসেস এবং শোয়িং ইউর ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি। বুঝাইতে পারছি? আরো আছে, আরো অনেক উপায় আছে। আপনারা ধরেন এই আমি এটা শায়কের সাথে কথা বলছিলাম, আমার মনে কেউ একজন মনে আপনাদের কাজের উপরে হয়তো মাস্টার্স এর বা পিএইচডি থিস করতেছিল, বাট আমার মনে হয় কি এটা আপনাদের যে কাজ হয়ে গেছে 2টা বা 3টা পিএইচডি ইজিলি করা সম্ভব বাকি কাজগুলো দিয়ে। আপনারা ইউনিভার্সিটি গুলোকে ইনভাইট করতে পারেন যে তোমরা আসো, আমাদের এই যে বিভিন্ন প্রজেক্ট আছে এগুলো নিয়ে তোমরা কিছু রিসার্চ করো, এবং তোমরা এটা মানে হলো জাস্ট ইন্ডিপেন্ডেন্ট, তারা রিসার্চ করবে এবং তারা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারা পুরো ঘটনাটাকে এক্সপ্লেইন করবে। মানুষ যখন দেখবে ওরে বাবা এরা তো আসলে, মেইন কথাটা হলো পার্টিসিপেশন। এখানে আমি যে জিনিসটা মিন করতে চাচ্ছি সেটা হলো স্টেক হোল্ডার পার্টিসিপেশন। এই স্টেক হোল্ডার হবে আপনার ডাইরেক্ট স্টেক হোল্ডার, ইনডাইরেক্ট স্টেক হোল্ডার। অন টপ অফ দ্যাট আপনারা যদি গভর্নমেন্ট থেকেও যদি যারা রেগুলেটরি বডি আছে তাদের কাউকে যদি ইনভাইট করেন, আসো তোমরা আমাদের প্রজেক্ট দেখো, আমাদের এই দেখো, আমাদের সেই দেখো, আমাদের ডকুমেন্ট চেক করো, এবং দেন তোমরা কিছু আমাদেরকে দিয়ে যাও, আমাদেরকে কমেন্ট দিয়ে যাও কিভাবে আমরা ইমপ্রুভ করবো, অথবা তোমাদের দেখো এভরিথিং ইজ ওকে, জাস্ট একটা কমেন্ট দিয়ে যায়, সেই কমেন্ট গুলো নিয়ে আপনারা হাইলাইট করলেন। এগুলো হলো দিস ইজ হাউ ইউ ক্যান শো ইউর দিস আপনাদের যে ডোনার অ্যাকাউন্টেবিলিটি বলেন অথবা হোয়াটএভার ইট ইজ। ঠিক আছে, আর অন টপ অফ দ্যাট বছরের শেষে বা একটা প্রজেক্টের শেষে আপনারা তো অলরেডি আমি দেখেছি খুব সুন্দরভাবে আপনারা একদম ইন্ডিভিজুয়াল ফার্মারকে দিয়ে বা বেনিফিশিয়ারি দিয়ে আপনারা কেস স্টাডি করেছেন প্রায় 200-250। আমি মনে হয় 2022-এর একটা আছে আমার কাছে, আপনাদের একটা ব্রোশিওর আছে, সেটাও কিন্তু ওয়ান ওয়ে। এবং আপনারা ডোনারদেরকে বলতে পারেন, এটা অনলাইনে দিয়ে দিলেন আপনাদের ওয়েবসাইটে, যে দেখো এই হলো আমাদের সাকসেস স্টোরিজ, বা তোমরা যে টাকা দিয়েছো আমরা এভাবে খরচ করছি, তোমরা এনি টাইম ইফ ইউ ওয়ান্ট টু গো টু এনি বেনিফিশিয়ারি এন্ড চেক ইফ ইট ইজ রাইট অর রং, ফার্স্ট কন্টাক্ট আস, আমরা তো তোমার সাথে ডাইরেক্ট বেনিফিশিয়ারির সাথে কন্টাক্ট করাই দেব। কিন্তু কখনো বেনিফিশিয়ারিকে আপনারা সরাসরি কোনো ডোনারকে সরাসরি বেনিফিশিয়ারির কাছে যাইতে দিতে পারবেন না। এখানে আবার এটা একটা স্ট্যান্ডার্ড আছে, সেটাও আমি অ্যাকাউন্টেবিলিটি উপরে যখন ট্রেনিং দিব তখন আমি এগুলো আপনাদেরকে এক্সপ্লেন করবো কিভাবে এটা করতে হয়। তো সেখানে আপনি তোমরা যদি কোথাও যেতে চাও আমাদেরকে ইনফর্ম করো, আমাদের ফিল্ড টিম বা ভলান্টিয়ার থাকবে, তারপর আমরা তোমাকে তার সাথে লিঙ্ক করাই দিব। তুমি যার কাছে যেতে চাও সেটা আমাকে জানাই, সে সেখানে যায়, বাস বাকিটা তারপর তারা করবে। এবং এর উপর ভিত্তি করে সে হয়তো ফেসবুকে লিখতে পারে, সে আপনার ধরেন লিঙ্কডইনে লিখতে পারে, সে হয়তো অন্য যে কোনো সোশ্যাল মিডিয়াতে লিখতে পারে, সে পেপারও লিখতে পারে। আবার বেনিফিশিয়ারিদেরকেও আপনারা বলতে পারেন যে তোমরা এক কাজ করো, এই তোমরা যারা লিখতে পারে বা যারা এরকম একটু ভোকাল, এদের ভিডিও করেন অথবা তাদেরকে বলেন তুমি তোমার সাকসেস স্টোরিটা লেখো, আমরা এটা কোনো একটা পেপারে পাবলিশ করব। বুঝাইতে পারছি? এগুলো ডিপেন্ড করবে আপনাদের ওই যে অ্যাকাউন্টেবিলিটি যে একটা ফ্রেমওয়ার্ক লাগবে, পলিসি লাগবে, সেটার উপর ডিপেন্ড করবে আর কি। তারপর আরেকটা জিনিস আছে হলো আপনাদের একটা হটলাইন করতে হবে
কমপ্লেইনের উপরে। এগুলো আসলে প্রসেস, কারণ আপনারা তো এখন মাত্র শুরু করতেছেন। এগুলো অ্যাকাউন্টেবিলিটির আন্ডারে আমি যখন ইনশাআল্লাহ অ্যাকাউন্টেবিলিটি ডিসকাস করব তখন আপনাদেরকে আমি এগুলো এক্সপ্লেইন করব। নেক্সট স্লাইডে চলে যান তাহলে প্লিজ। হ্যাঁ, এই যে আমাকে কিছু ইন্টারপ্রিট করেন, এটা আপনাদের কারো কমেন্ট দেন, এটা কি মিন করতেছে। স্যার উনি অনেক সহজ কাজ জটিল করে করছে, এখানে তো আসলে এইভাবে গাছে উঠে এভাবে করা দরকার কাজটা করা দরকার ছিল, কিন্তু তাকে কিন্তু দেওয়া হয়েছে প্রজেক্টটা যে কিভাবে পেপায়া হারভেস্ট করতে হয়, রাইট? সে কিন্তু এই পদ্ধতিতে হারভেস্ট করতে পারতেছে, বাট ওই যে বললাম ইভালুয়েশনে আপনি বুঝতে পারবেন আসলে সে কাজটা কি সহজভাবে করছে না কঠিন ভাবে করছে। এবং বিশ্বাস করেন মোস্ট অফ দ্য এনজিওস ডেভেলপমেন্টের একটা প্রধান বাধা হলো এই, তারা কখনোই কাজটা যেটা সহজ করে করতে পারে সেটাতে করতে যায় না। তারা এটাকে ঘুরা পথে বিভিন্ন ভাবে এমন ভাবে এটাকে অ্যাচিভ করতে যায়, কারণ যত ঘুরাবে ততই পয়সা বেশি লাগবে। বুঝাইতে পারছে? এখানে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন। এবং ইভ্যালুয়েশনে যখন আপনি যাচ্ছেন প্রজেক্টের শেষে, তখন কিন্তু একটা প্রজেক্ট শেষ, আপনার আর এটাকে চেঞ্জ করার কোনো সুযোগ নাই। আবার নতুন প্রজেক্ট আনতে গেলে তখন হয়তো আপনি এটা বলবেন যে ভাই এটা তো সহজে তুমি এখান থেকে হেঁটে যায় এখানে করতে পারতা, তোমাদের গাছে ওঠার দরকার ছিল না। ঠিক আছে, এটাই হলো অ্যাকচুয়ালি দিস ইজ হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ ইভ্যালুয়েশন, জাস্ট টু সি যেভাবে আপনি করা দরকার ছিল সেভাবে করছেন নাকি আপনি কমপ্লিকেটেড ওয়েতে করছেন। স্যার একজন মানে কোশ্চেন করতে যাচ্ছিল, নুরুদ্দিন ভাই। শিওর, জি বলুন। নুরুদ্দিন সাহেব, জি নুরুদ্দিন ভাই বললেন। নুরুদ্দিন ভাই আপনি বলতে পারেন, হ্যান্ড রাইজ করে আছেন। জি সরি, আমার মিউট ছিল। যে আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে উনি সহজ কাজটাকে কঠিন করে করছেন আর কি, ওইটাই বলাচ্ছে কিংবা যেটা বলছিলেন। কিন্তু দেখেন ওনার অবজেক্টিভ কিন্তু ফুলফিলড। ওনার অবজেক্টিভ ছিল কিভাবে গাছ থেকে পেঁপে পারবে, এইভাবেও কিন্তু পেঁপে পারতে পারতেছেন, যদিও এটা খুব ঘোরা পথে গেছেন উনি। আপনি যদি মনিটরিং বা ইভ্যালুয়েশন না করেন, ইভ্যালুয়েশন না করলে কিন্তু আপনি বলতে পারবেন না। সে কিন্তু বলবে আমার টার্গেট ছিল 20টা পেঁপে পাড়ার, আমি কিন্তু 20টা পেঁপে পারছি। এখন ইভ্যালুয়েশন করতে গেলে আপনি বুঝতে পারবেন যে এই 20টা কি সে ঠিক পথে পারছে নাকি উল্টা পথে পারছে। বুঝাইতে পারছে? জি জি। নেক্সট স্লাইডটাতে যান প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এটা পুরোটা দেন। না না, আগেরটাতে যান। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে যে যদি কোনো ইভ্যালুয়েশন না করেন সেখানে কোনো লার্নিং হবে না। আর যদি লার্নিং না হয় তাহলে এটা লার্নিং এনজিও না হয়, এটা হয়ে যাবে আর্নিং এনজিও। এবং আমাদের দেশের ম্যাক্সিমাম, আমাদের দেশে না সারা ওয়ার্ল্ড ওয়াইড ম্যাক্সিমাম এনজিও কিন্তু কমার্শিয়াল। তারা লার্নিং এর জায়গায় আর্নিং হয়ে যায় এবং তাদের মেইন টার্গেট থাকে আর্নিং, যার দরুন তারা লার্নিং নেয় না এবং তাদের কোনো সাস্টেনেবিলিটি নাই। এবং যার কারণে প্রতি বছর আমি যদি আপনাদেরকে বলি প্রায় আপনার প্রায় 18 থেকে 20 বিলিয়ন ডলার শুধুমাত্র ডেভেলপমেন্ট ফিল্ডে খরচ হয়। এই পরিমাণ টাকা যদি প্রপারলি ইউটিলাইজ হতো। সরি স্যার, আমি একটু ইন্টারাপ্ট করতেছি স্যার, আমি একটু একটা ঘোষণা দিতে চাচ্ছি। আজকে যারা মানে কোর্স শেষ হওয়ার পরে, স্যার সেশন শেষ হওয়ার পরে সবাই কাইন্ডলি এই যে ইনবক্সটা আছে যে গুগল ডকের, সরি গুগল মিটের, এখানে সবাই আপনার নাম এবং ডেজিগনেশন দিয়ে যাবেন। এটা আমাদের কিন্তু পারফরমেন্স ইভ্যালুয়েশনে কাজে লাগবে। কারণ যারা কোচে মানে এই সেশনে আছেন অবশ্যই তারা উপকৃত যাতে হয়, এই কারণে সবাই এখানে একটু কাইন্ডলি আপনার ডিপার্টমেন্ট এবং হচ্ছে আপনার নাম এবং এমপ্লয়ি আইডিটা দিয়ে যাবেন কাইন্ডলি সবাই। আর আমি আমার দিক থেকে একটা রিকোয়েস্ট আছে, সেটা হলো যদি ভবিষ্যতের যে ইনশাআল্লাহ প্রোগ্রামগুলো করব, যদি you think that actually there is some other way I can improve, please feel free. আপনার নাম দেওয়া দরকার নাই, আপনি একটা রিকমেন্ডেশন দিয়ে আমাকে আপনারা শেয়ার করবেন যে নেক্সট সেশনগুলো এইভাবে হলে আমাদের জন্য ভালো হয়। কারণ আসলে ফেস টু ফেস হলে আমি দেখতে পারতাম আসলে আপনাদের ফেসিয়াল এক্সপ্রেশন, আপনারা আমার ফেসিয়াল এক্সপ্রেশন দেখতে পারতেন, সেই অনুযায়ী আমি বুঝতে পারতাম আসলে আপনাকে বুঝতেছেন না আপনার ইন্টারাকশন সবকিছু মিলে। কিন্তু এখন যেহেতু আমি রিমোটলি করতেছি, আমি বুঝতেছি না আসলে আপনারা কতটুকু এটাকে মানে এখান থেকে নিতে পারছেন।
সেকেন্ড থিং, আমি এই সেশনটা একটা চেষ্টা করছি যে কোন রকমের টেকনিক্যাল, যতটুকু সম্ভব নন টেকনিক্যাল করা, যাতে করে সবাই মোটামুটি একটা জাস্ট বেসিক আইডিয়া হয়। আমি জানি না আমার এটা ফুলফিল হয়েছে কিনা, সেটাও আমি আপনাদের থেকে জানতে চাই। আর আপনারা যদি মনে করেন যে আর কোনো রিকমেন্ডেশন থাকে, প্লিজ আমাকে ইমেলে অথবা আমাকে হোয়াটসঅ্যাপে একজনের সবগুলো কম্পাইল করে পাঠিয়ে দিন, যাতে করে নেক্সট টাইম আমি আই ক্যান টেক ইট ইনটু কনসিডারেশন। অ্যাগেন দ্যাট ইজ ফর মাই লার্নিং। স্যার আমাদের ফিডব্যাক একটা গুগল ডক আছে, আমি আপনাকে শেয়ার করে দিব। যদিও এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই সব রিপ্লাই আসছে আর কি। তো ওইটা গুগল আপনার একটা জিমেল দিয়ে দিলে আমরা ওখানে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিব আর কি। আমাদের একটা ফিডব্যাক সেক্টর প্রত্যেকটা কোর্সের মানে সেশনের পরে ফিডব্যাক নেওয়া হয় আর কি ওখানে। আপনি আমাকে যদি ফিডব্যাক গুলো যদি জাস্ট কপি এন্ড পেস্ট করে আমার ইমেলে পাঠিয়ে দেন, আমার এখান থেকে গুগল ডকে ঢুকতে পারি না, কারণ আমাদের অর্গানাইজেশনের পলিসির জন্য, যেমন দেখলেন না আমি শেয়ার করতে পারতেছি না, কারণ এবং এবং এগুলো এই যেহেতু এখানে ধরেন অনেক ইয়ে কনফিডেন্সিয়াল থাকে, তো এই জন্য আমরা আমার ইমেল আমার ল্যাপটপ আমি ঘরেও কিন্তু ইউজ করতে পারি না, ঘরে আমি ইয়েতে ইউজ করতে পারি না, ওই যে আমার মেইন যে ইয়েটা আমার ইন্টারনেটের সাথে এটা আমি কানেক্ট করতে পারি না। মানে এগুলো এমন ভাবে এটা এখানে বুঝেন, এটা সরকারি ইয়ে তো, আর তাছাড়া এগুলো তো কনফিডেন্সের ব্যাপার স্যাপার আছে, এই জন্য করে না, এই জন্য আমি যে অফিস থেকে করতেছি, বুঝতে পারছেন? সো আপনি আমাকে যদি ইমেলে পাঠিয়ে দেন আমি ইজিলি ইনশাল্লাহ সবগুলো পাবো। আপনি মোটামুটি পজিটিভ সাইড গুলো আমার দেওয়া দরকার নাই, যদি মনে করেন যে আমার কিছু পজিটিভ আছে, জাস্ট নেগেটিভ সাইড গুলো দিলেই হবে, হাউ আই ক্যান ইমপ্রুভ। ঠিক আছে, তো এখানে আজকে আমি এখানেই শেষ করবো। মনিটরিং ইভ্যালুয়েশনের পার্থক্য পরের স্লাইড গুলো আমি অলরেডি আপনাদের কাছে এক্সপ্লেইন করেছি। আপনি যদি নেক্সট স্লাইডে যান, ভেরি কুইকলি আমি একটু ওটাকে সামারাইজ করে দেই। হ্যাঁ, এই যে মনিটরিং হলো আপনার কোয়ালিটি ইমপ্রুভ করা, আর ইভ্যালুয়েশন হলো জাজ দ্য কোয়ালিটি, আপনি ঠিকভাবে কাজটা করছেন কিনা, এবং সেটার উপর ভিত্তি করে আপনার ফিউচার লার্নিং। তারপরে যান, জি মনিটরিংটা কে করবে, কিন্তু এখানে একটা ভুল ইয়ে আছে আমাদের, মানে কনসেপশন, মনিটরিং মানে মনিটরিং অফিসার করবে না, মনিটরিংটা করবে প্রজেক্টের রিলেটেড যারা আছে সবাই মনিটরিংটা করবে, এবং এমএনই অফিসারও মনিটরিং করবে, বাট তারটা হবে পিরিয়ডিক, সে কিন্তু রেগুলার যাবে না। রেগুলার মনিটরিংটা করতে হবে যে প্রজেক্ট অফিসার বা যে কাজটা করতে তার উপর, কিন্তু ইভ্যালুয়েশনটা করবে কিন্তু বাইরে এমএনই অফিসার হতে পারে, অথবা বাইরের কেউ, অথবা আপনার অর্গানাইজেশনের কেন, ধরেন যদি আপনার গৃহায়ণ প্রকল্প হয়, সেখানে যদি ইভ্যালুয়েশন করতে অর্গানাইজেশন কাউকে পাঠান যিনি ওই যে গাছের সাথে জড়িত, বা ধরেন আপনাদের অন্য চ্যারিটির সাথে জড়িত বাট এই প্রজেক্টের সাথে জড়িত না, উনি যে ইভ্যালুয়েশন করবেন, যাতে করে নিউট্রাল ভিউটা পাওয়া যায়। কখন মনিটরিং করতে হবে বলেছি আমি, থ্রু আউট দ্য প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত। ইভ্যালুয়েশনটা আমি বলেছি যে যেমন ধরেন ডিউরিং আমাদের এরকম, এখানে আমি যেহেতু কিছু টার্ম ইউজ করছি এগুলো আমি পরে আপনাদেরকে এক্সপ্লেন করবো। মোস্টলি আমরা 3টা টাইম করব। একটা হলো 3 মাস পরে রিয়েল টাইম, যদি প্রজেক্ট বেশি সময়ের জন্য হয়। নাম্বার 2 হলো মিড টার্ম, আর নাম্বার 3 হলো ফাইনাল ইভ্যালুয়েশন। আর আমরা সময় মনিটরিং এর জন্য আমরা কি কি করি, ইনপুট আপনাদের মনে আছে, ইনপুট, আউটপুট এবং প্রসেস লেভেল। আউটকাম মাঝামাঝি করি বাট নট অলওয়েজ। ওয়ার্ক প্ল্যান করি আমরা, ফাইন্যান্স মনিটরিং করি, বাজেট যেটা আমরা বলছিলাম একটু আগে, কিন্তু সবসময় কিন্তু আউটকাম মনিটরিং আমরা করি না। ইভ্যালুয়েশন এসে আমরা সেগুলো করি, আউটকামটা আমরা ইভ্যালুয়েশন এসে পড়ে আর কি। এই হলো মোটামুটি ডিফারেন্স বিটুইন মনিটরিং এবং ইভ্যালুয়েশন, এবং আজকে টোটাল যে ইয়েটা সেটা সামারি। আপনাদের যদি প্রশ্ন থাকে আমি আর 5 মিনিট করতে পারবো, তারপরে আমি করবো। সাব্বির ভাই আমাকে ফোন করছেন, আমি আমাকে একটু দাঁড়ান, আমি জাস্ট ফোনটা জি আসসালামু আলাইকুম। আমি জাস্ট সেশন শেষ করতেছি, জি আমি সেশন শেষ করতেছি, আপনি আমাকে 1 ঘন্টা পরে রিং দিতে হবে প্লিজ। 1 ঘন্টা পরে দেন, কারণ আমি বাসায় যেয়ে তারপরে আমি একটু রেস্ট নিয়ে আপনাকে 1 ঘন্টা পরে রিং দিন ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। জি আর কোনো প্রশ্ন আছে আপনাদের, বলেন। জি, কারো যদি কোনো কোশ্চেন থাকে স্যারকে করতে পারেন। হ্যাঁ, নুরুদ্দিন ভাই বলেন। জি আসসালামু আলাইকুম। আমি একটা ছোট প্রশ্ন জানতে চাচ্ছি স্যারের কাছে। আপনার বৃক্ষরোপণ প্রকল্পে যে বিষয়গুলো বলেছি, আলাপ করেছি, যে পদ্ধতিগুলো আপনি উল্লেখ করেছেন, সেই পদ্ধতিগুলো যদি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে চাই, আমাদের কি পরিমাণ জনবল কিংবা কতটা টিম আমাদের প্রয়োজন হতে পারে? আসলে আপনি যদি সবকিছু আপনার এভরিডে অ্যাক্টিভিটিস এর ভিতরে ঢুকাই ফেলেন তাহলে কিন্তু খুব একটা লাগবে না, আপনার শুধু একজন
বা ধরেন আপনাদের একটা মনিটরিং টিম যদি থাকে যেটা প্রজেক্টের চেয়ে বাইরে আলাদা আরেকটা টিম, একজন মনিটরিং ম্যানেজার থাকলো, ওনার আন্ডারে হয়তো কিছু মনিটরিং অ্যাসিস্ট্যান্ট বা মনিটরিং অফিসার থাকলো, বেসড অন আপনাদের ওয়ার্কলোড, হ্যাঁ, বা বেসড অন আদার প্রজেক্ট, দ্যাট ইজ এনাফ। ধরেন 3-4 জনের একটা টিম হলে কিন্তু এনাফ। কিন্তু এই আপনার প্রোগ্রামের জন্য কিন্তু আর লোক দরকার নাই, কারণ প্রোগ্রামের মধ্যে আপনার এটা যদি ঢুকাই ফেলতে পারেন, প্রোগ্রামের পার্ট হিসেবে ঢুকাই ফেলতে পারেন, তাহলে তো আপনার আর ই করার দরকার নেই, তাহলে আপনার আলাদা লোক দরকার নেই। যেটা দরকার একটা মনিটরিং টিম দরকার যারা সবগুলো ভাই এটা করবে। শুধু ভুল হয়েছে, একটু দেন তো ইয়াটা। জি সরি স্যার। আমি ওগুলো নিয়ে ইনশাল্লাহ পরবর্তী সময়গুলোতে আলোচনা করব জি ইনশাল্লাহ। জি স্যার, শুক্রিয়া। কারণ মনিটরিং ইভ্যালুয়েশনের উপরে আমি যদিও 2 দিন ইয়ে করেছি, কিন্তু এটা আমার প্রায় 6 দিন লাগবে যদি আপনারা প্রপারলি জানতে হয়। কমপক্ষে 6 দিন লাগবে, মানে 6টা সেশন লাগবে মনিটরিং ও ইভ্যালুয়েশন। কারণ সেখানে ধরুন আমরা আপনার কিছু আমি কাজ দিব, আপনি আপনাদের প্রজেক্টের একটা মনিটরিং প্ল্যান, একটা মনিটরিং কিভাবে ডেভেলপ করে আমি সেটা আপনাদেরকে দিয়ে আইডিয়াস গুলো দিয়ে টুলটা দিয়ে দিব, দেন আপনারাই ডেভেলপ করবেন এবং পরদিন সেকেন্ড সেশনে আপনারা প্রেজেন্ট করবেন, সেখানে দেন আমরা কমেন্ট করবো। এইভাবে পরবর্তী সেশনগুলো কিন্তু আমি এভাবেই করবো ইনশাল্লাহ, প্র্যাকটিক্যাল, জি এবং সেগুলো সবকিছু লিঙ্ক হবে আপনার প্রজেক্টের সাথে। জি স্যার, শুক্রিয়া। এখন হ্যাঁ, যদি প্রশ্ন থাকে তো আলহামদুলিল্লাহ আই উইল টেক ইট। আর যদি joint question then ask to provide feedback on the concept after which আচ্ছা ঠিক আছে, এটা আপনাদের সামারি অফ দা ওকে। সেটা হলো নেক্সট সেশনটাতে আপনারা কি ডিজাস্টারটা চাচ্ছেন নাকি আমি সরাসরি প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্টে যাব? স্যার নেক্সট সেশনটা আপনারা কথাবার্তা বলেন আমাকে। স্যার প্রজেক্টের বিষয়গুলো আমরা শেষ করে মনে হয় ডিজাস্টারের দিকে যাওয়া উচিত। আচ্ছা, কোনো অসুবিধা নাই। প্রজেক্টের এগুলো আমি প্রজেক্টটা যদি শুরু করি আল্লাহ চাহে তো, আমার ধারণা আর কি, যদি রেগুলার হয়তো এভরি সানডেতে হয়তো আমি সব ইয়েতে পারবো কিনা আমি জানি না, কারণ আমাকে তো ওই যে বললাম ফিল্ডে যেতে হয়। ধরেন তারপরেও মোটামুটি আপনার ধরেন 4 থেকে 6 মাস লাগবে সবগুলো যদি প্রপারলি শেষ করতে হয়। সপ্তাহে একদিন করে দিবেন সময়। স্যার আমরা এই বিষয়টা নিয়ে আসলে একটু ইন্টারনাল ডিসকাশন করে তারপর আপনাকে নেক্সট ইন্টারনাল ডিসকাশন করে আমাকে জানান। আমাকে কোনটা আগে দরকার। জি, দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা হলো ডিজাস্টার আর একটা হলো ভলান্টিয়ার। এই দুইটা জিনিস মানে আমি সাইড বাই সাইড রাখলাম, ওগুলোর সাথে প্রজেক্টের সাথে এখানের সাথে লিংক নাই, বাট ওগুলো একটা টোটালি ডিফারেন্ট এবং ওগুলো প্রোগ্রাম পার্সপেক্টিভ আমি আলোচনা করতে চাই। আর এটা যদি আপনি করেন আমাকে জানান, তাহলে আমি আপনাদেরকে কিছু নেক্সট উইকে আমি আপনাদেরকে আগেভাগে একটা বা দুইটা টাস্ক দিয়ে একটা কেস স্টাডি দিব, আপনারা সেগুলা রেডি করে দেন আমরা ওগুলো নিয়ে ডিসকাস করব এবং থিওরি এবং প্র্যাকটিক্যাল। স্যার আমরা যদি ডিজাস্টার নিয়ে কোনো সেমিনার করি বা কর্মশালা করি, তাহলে এটার পরিধি কতটুকু হবে? আমরা কয়দিনে এটা শেষ করতে পারবো? এটা এখন আপনারা যদি মানে ডিটেইল করতে চান তাহলে আমার 3টা সেশন লাগবে, এরকম আর কি, 2 ঘন্টা 3টা সেশন লাগবে, এবং দ্যাট উইল বি ভেরি থিওরিটিক্যাল। আর যদি আপনারা প্র্যাকটিক্যাল শো করতে চান তাহলে তো এটা 6 থেকে 7টা সেশন লাগবে। যে প্র্যাকটিক্যাল বলতে আমি এটাই যে আপনাদেরকে ধরুন ফিল্ডের কোনো একটা আমি সিচুয়েশন দিয়ে দিলাম বা এখনকার এক্সিস্টিং কোনো ডিজাস্টার নিয়ে আমি থিওরি দিলাম, দেন আপনারা গেলেন, আপনারা একটা ডিজাস্টার প্ল্যান ডেভেলপ করলেন, সেটা নিয়ে আমরা ফার্দার ডেভেলপ আবার ডিসকাস করলাম, ফার্দার ডেভেলপ করলাম। আমি বলি আমি গত বছর আপনার ইয়েতে চিটাগং ইউনিভার্সিটিতে এরকম প্রায় 100-র মতো স্টুডেন্টদেরকে, মাস্টার্স স্টুডেন্টদের বিভিন্ন ডিপার্টমেন্টের 2 দিন ফুল 2 দিন এ ধরনের একটা প্রোগ্রাম করে, ইনক্লুডিং ওই যে বিএমসিসি এবং ইউনিভার্সিটির কিছু টিচার এবং এরও ইনভলভ ছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ডিজাস্টার প্রিপেয়ারনেস প্ল্যান তৈরি করে দিয়েছিলাম, যেটা আলহামদুলিল্লাহ ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ইউনিভার্সিটিজ দে হ্যাভ ডেভেলপ। কিন্তু যদি সেটা ফেস টু ফেস হলে খুব ইজি, কথা বুঝছেন, সেখানে গ্রুপ কিছু কাজ দিয়েছে আমি এই করেছি। তো এখন আপনাদের ইচ্ছা, আপনার ডিসিশন আমাকে বাই নেক্সট সেশন আমাদের আগামী রোববারে হবে ইনশাআল্লাহ, আমাকে বাই যদি ইয়ে করতে পারেন এই ধরেন আমরা আসলে নেক্সট রোববার যেটা সেশন থাকবে সেটা আসলে আপনাকে ওই মডিউলটা আমরা একটু আসলে প্ল্যান করে বলবো আর কি। আসলে খুব সম্ভবত আমরা চ্যারিটি বাদে আর বাকিদের আমরা রাখবো না নেক্সট
যে সেশনটা থাকবে। আপনাদের ইচ্ছা, আমি আপনাদেরকে আমার স্কোপ গুলো বলে দিচ্ছি, আল্লাহর রহমতে আমি যেটা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। এখন আপনারা সিদ্ধান্ত নেন। আমি যদি প্রোগ্রামটা শুরু করি তাহলে প্রোগ্রামের মধ্যে কনসেন্ট্রেট করতে চাই। কতদিন লাগতে পারে, মানে বেসিক যদি আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট, আপনি ধরেন আমার তো এখানে 8টা টপিক, 8টা টপিকে আসলে আমি যদি আপনাদের সাথে যদি মানে জাস্টিফায়েবল করার জন্য প্রত্যেকটার জন্য আমার 4টা সেশন দেওয়া দরকার। 4টা 32, তার মানে হলো 32 সপ্তাহ ধরে নেন, যদি আপনারা প্রপারলি জানতে চান। আর আপনারা যদি মনে করেন যে না আমরা বেসিকটা জানবো, তাহলে হয়তো অর্ধেক সময় লাগবে। আপনার সেশনগুলো স্যার আমরা সত্যি কথা এনজয় করছি, এবং আমরা চ্যারিটি ফিল্ডে, ভাই যেমন বললো জিহাদ ভাই, যে চ্যারিটি ফিল্ডের এখন বিশেষ করে প্রজেক্ট ম্যানেজমেন্টের যেই বেসিক ধারণাগুলো ক্লিয়ার হওয়া মানে আমাদের জন্য খুবই জরুরি, কারণ আমাদের খুব বড় পরিসরে ফাউন্ডেশনের কাজগুলোই হচ্ছে মানে চ্যারিটি ফিল্ডের কাজ, এবং সবগুলো প্রজেক্ট রিলেটেড কোনো না কোনো প্রজেক্টের সঙ্গে। তো সুতরাং আমরা এটাকে এনজয় করছি এবং আমরা এটাতে শিখতে খুবই আগ্রহী। তো জিহাদ ভাই সহ হয়তো বা এই বিষয়টা মূল্যায়ন করবে আর কি, যে তো এটা যদি এইভাবে হয় যে আমরা যদি এখন যেভাবে শুরু হয়েছে এটা অ্যাটলিস্ট একটা জায়গায় গিয়ে শেষ হোক, তারপরে অন্য আরেকটা পার্ট শুরু হোক, তা না হলে দেখা যাবে যে প্রজেক্ট গিয়ে না। এখানে আমাদের যেহেতু এখন হচ্ছে বন্যা, আগামী 2-1 মাসের মধ্যে বাংলাদেশে বন্যা হওয়ারও একটা সম্ভাবনা আমরা কি করছি আর কি অনুমান করছি, আল্লাহ না করুন। তো ডিজাস্টার নিয়ে এখন আমাদের জানাটাও মানে জরুরি মনে করছি। তো আমরা যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কোর্সের পাশাপাশি সেটা সম্পর্কেও আমরা জানতে পারি, এটাও মনে হয় আমাদের জন্য উপকারী হবে। আসলে বিষয়টা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ স্যারেও আমাদেরকে সময় দিতে পারতেছে, যেটা টাইম হচ্ছে সৌদি আরবের সাথে অ্যালাইনমেন্ট করতে হচ্ছে। যেমন স্যারের এখন মনে হয় মাগরিবের আজান হয়ে গেছে অলরেডি। তো আমাদেরও 2টা নামাজের ব্রেক টাইম। সো টাইম আসলে আমরা খুব বেশি 2 ঘন্টার উপরে সেমিনার করা, মানে প্রতিদিন সেশন নেওয়াটা খুব ডিফিকাল্ট। এখন বিষয়টা হচ্ছে যে আমরা খুব দ্রুত একটা সিদ্ধান্তে আসি ফাউন্ডেশনের রিলেটেড, তারপর আমরা স্যারের সাথে কথা বলে বিষয়টা আপনারা আমাকে জানান। আপনি যদি যেভাবে বলেন আমাকে মঙ্গলবারের মধ্যে যদি জানান, আমি তাহলে অ্যাকর্ডিংলি আমার স্লাইড ঠিক করতে হবে। কথা বুঝতে পারছেন? স্যার আলহামদুলিল্লাহ আমাদের প্রতি আন্তরিক, এবং আমাদেরকে যে কোনো হেল্প স্যার করবে। তো স্যার আমাদেরকে সব ট্রেনিং এ দিবে ইনশাআল্লাহ। এখন বিষয়টা হচ্ছে যে আসলে কোনটা আগে দরকার, তো কোনটা আগে দরকার এটা আসলে আপনারা ডিসিশন নিয়ে আপনার টার্গেট ঠিক করে একটা দিতে হবে। আপনি যদি ডিজাস্টারটা ধরতে যান তাহলে 4 দিন ধরে রাখেন, কেমন? এবং মাহবুব ভাই নেক্সট সেশন যেটা হবে সেটা শুধু চ্যারিটি নিয়ে হবে, মানে আমাদের সিএসএস এর ভাইরাই থাকবে, কারণ সবাইকে আবার রাখলে, কারণ আমাদের বছর শেষে একটা ইভ্যালুয়েশন হবে ট্রেনিং এর উপরে। তো যাদের যে সেক্টরের কাজ তারা ওই বিষয়ে এক্সপার্ট হলে আরো মানুষকে শিখাইতে পারবে। স্যার আমার মনে হয় এই জায়গাটা নিয়ে কাজ করলে তো মানে ভালো হয়। যেমন মাদ্রাসার একজন ভাই আছেন, উনি তো আসলে চ্যারিটিটা একটু কম শিখলেও হচ্ছে। চ্যারিটিতে যিনি আছেন তার সে বেশি চ্যারিটির প্রতি ফোকাস থাকাটা ইম্পর্টেন্ট। আসলে আমি আপনাদের প্রথমে বলছি, যারা মানে মেইন রোলে আছেন, প্রজেক্ট ম্যানেজার এবং প্রোগ্রাম ম্যানেজার, তারা ভেরি এসেনশিয়াল। রবি ভাইকে একটু কি করেন, রিমুভ করেন। আমার মনে হয় আপনাদের কোথাও আচ্ছা, আমাকে যদি আপনারা মানে ক্ষমা করেন, আমার স্যারের নামাজের সময় শেষ হচ্ছে, আমরা স্যার লিফট আউট করব। আর আপনারা আমাকে করেন, আর আপনাদের থেকে আমি কিছু মানে নেগেটিভ ফিডব্যাক আশা করতেছি, যাতে করে আমি নেক্সট টাইম ইমপ্রুভ করতে পারি ইনশাআল্লাহ। এবং প্লিজ কারণ একজন মুমিন